আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের মেইন একটা বিষয় হচ্ছে যে আমরা অনেকেই বলি যে আপু আমরা সি প্রোগ্রামিং এর প্রথম থেকে অনেকে কিছু বুঝে না। আবার অনেকেই বলেন যে আমরা কম্পিউটার নিয়ে আমাদের কাছে বা আমাদের এখন তো কলেজ অফ, আমাদের আইসিটি ল্যাব নেই, তো সেক্ষেত্রে আমরা কি করব। এখন আমরা কিভাবে বা কম্পিউটার ছাড়া সি প্রোগ্রামিং গুলো প্র্যাকটিক্যালি শিখবো, এই বিষয়গুলো নিয়ে অনেক সমস্যা থাকে। তো আজকের ক্লাসে আমরা যেটা করব মেইনলি কিভাবে সি প্রোগ্রামিং করতে হবে সেটার প্রথমে আমাদেরকে আগে বেসিক জিনিসটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে, রাইট? সো এই জিনিসটা বোঝানোর জন্যই মূলত আজকে আমাদের এই ক্লাসটা। তো আমি প্রথমেই সবার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। আমি জাস্ট কয়েকজনের নাম বলবো, তারা একটু আনমিউট করে কথা বলবেন, অথবা যারা কথা বলতে চাইবেন তারা রেইজ হ্যান্ড করবেন। আমি সবার সাথে একটু আগে কথা বলে নেই, দেন আমি ক্লাসটাকে শুরু করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছে। আমি যেমন আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে জেরিন আক্তার। তো জেরিন আক্তার আপু, আপনি আনমিউট করেন একটু। জেরিন আক্তার শুনতে পাচ্ছেন আপু আপনি? হ্যাঁ আপু বলেন। আচ্ছা, ওকে, জেরিন আক্তার আপু কথা শুনতে পাচ্ছে? হ্যাঁ আপু শুনতে পাইতেছি। আচ্ছা, ওকে। আপনি কিসে পড়েন, মানে ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ারে, কোন কলেজ থেকে? সেকেন্ড ইয়ার, পিরিজপুর মহিলা কলেজ। আচ্ছা আচ্ছা, মহিলা, আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছেন। ওকে, তো হ্যাঁ আপু, আজকে ক্লাসে আপনার কি আশা রয়েছে, মানে আজকে আপনি কি শিখতে পারবেন এখান থেকে সি প্রোগ্রামিং এ? কি আপনি বেসিক জিনিসটা শিখতে পারবেন, নাকি একেবারে কিভাবে আপনি প্র্যাকটিক্যালি জিনিসগুলো করতে পারবেন সেগুলো সহ শেখার আগ্রহ আছে, কোনটা? আপু হয়েছে এই অধ্যায়টা তো আমাদের করাইছে, মানে আমরা যেখানে পড়ি সেখানে করাইছে, তো যেগুলা মানে বুঝি নাই বা যেগুলো গ্যাপ গেছে, মানে ওইগুলো যাতে আরো ভালো মতো বুঝতে পারি, এগুলাই করবো। আচ্ছা আচ্ছা, তার মানে বেসিক সহ প্র্যাকটিক্যালি সবকিছু যেন বোঝা যায়। আচ্ছা, হ্যাঁ অসংখ্য আপু। ধন্যবাদ। ওকে, আচ্ছা, তাহলে আচ্ছা এবার আমরা মন্দিরা ব্যানার্জি, আহ এখন আমি মন্দিরা ব্যানার্জির সাথে একটু কথা বলতে চাচ্ছি। ইয়েস দিদি, দিদি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমি মোটামুটি ভালো আছি। আচ্ছা, তুমি যেন কোন কলেজে পড়ো? শ্রীপুর গভর্নমেন্ট কলেজ মাগুরা। আচ্ছা, ওকে। তো আজকে তোমার কি মানে সি প্রোগ্রামিং শিখার জিনিসটা কি, তুমি কি একেবারে বেসিক থেকে শিখতে চাচ্ছ, নাকি শুধুমাত্র প্র্যাকটিক্যালি কিভাবে আমরা করব কম্পিউটার ছাড়া মোবাইলের মাধ্যমে সেটা শিখার আগ্রহ, কোনটা? আমি তো ফার্স্ট ইয়ারে, তো সেক্ষেত্রে আমার বেসিকটা প্রথমে শিখলে তো সেক্ষেত্রে আমার কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, ওকে, খুব ভালো। তো যাই হোক, ক্লাস চলাকালীন আমি আরো অনেকের সাথেই কথা বলবো। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কি করতে হবে, রেইজ হ্যান্ড করতে হবে। এবং আমি কিছুক্ষণ যখন বলবো রেইজ হ্যান্ড করার কথা, তখনই রেইজ করলে আপনারা রেইজ হ্যান্ড করবেন। সো আমরা আর কথা না বাড়িয়ে, আর ক্লাসটা দেখতে পাচ্ছেন যে রেকর্ড হচ্ছে, সো এটা নিয়ে কোনো টেনশন নাই। বাট আমি আসলে ভাবছিলাম যে আসলে রেকর্ড হবে কিনা, আবার মাঝখান থেকে রেকর্ডটা কিন্তু নাও হতে পারে। সো ক্লাসের মাঝখান থেকে কেউ লিভ নিয়ে নিলে পরবর্তীতে রেকর্ড না হলে ক্লাসটা কিন্তু কেউ আর করতে পারবে না। সো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটাকে শুরু করে দিই। ওকে, আমি স্ক্রিন শেয়ার করে এখন আমাদের পিডিএফটার মধ্যে চলে যাই, যেখানে আমরা আমাদের সি প্রোগ্রামিং জিনিসটাকে শিখতে যাচ্ছি। আচ্ছা, তো এইখানে আমি অনেকগুলো স্লাইডই অ্যাকচুয়ালি সাজিয়ে রেখেছি। ওকে, আমি একেবারে স্লাইডের প্রথম দিক থেকে চলে যাই।
যেহেতু সবাই বেসিক জিনিসটাই হচ্ছে জানতে চাইছে যাতে আরো একটু ভালো করে পড়াটা হয়ে যায়, সেজন্য আমরা হচ্ছে একদম প্রথম থেকে শেখার চেষ্টা করব, একদম প্রথম থেকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা প্রশ্ন লেখা। তো আজকের ক্লাসে প্রথমে আমরা এই কয়েকটা প্রশ্ন হচ্ছে শেখার চেষ্টা করবো। যেমন প্রথমে হচ্ছে প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ভাষা কি, অনুবাদক প্রোগ্রাম কি। এই প্রশ্নগুলো প্রথমে আমাদের এই বেসিকটা ক্লিয়ার করার জন্য প্রথমে এই কয়েকটা কোয়েশ্চেন হচ্ছে আমাদেরকে শিখতে হবে। ওকে, সো আমরা এখানে প্রথম যে কোয়েশ্চেনটা, প্রোগ্রাম কি বা প্রোগ্রামিং ভাষা কি, এই জিনিসটা বোঝার জন্য প্রথমে আমরা হচ্ছে আমাদের সংজ্ঞাটার দিকে একটু লক্ষ্য করি। এই জিনিসগুলো আমি মনে করবো বেসিক জিনিসটা অনেকেরই ক্লিয়ার, অথবা এই সংজ্ঞাগুলো বা এরকম ভাবে স্লাইটলি অনেকেই শিখেছেন, কিন্তু আমরা আজকের ক্লাসে আরো ক্লিয়ারলি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে হচ্ছে কোন একটি সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় লিখিত নির্দেশের সমষ্টিকে বলা হয় হচ্ছে প্রোগ্রাম। অর্থাৎ যেটা বোঝানো হচ্ছে, আমার ভাষা কিন্তু আপনারা সবাই এখানে উপস্থিত সবাই বুঝতে পারবেন, কিন্তু একটা কম্পিউটারের সামনে যদি আমি বাংলা ভাষায় কথা বলতে থাকি, সে কি আমার কোনো কথা বুঝবে? অবশ্যই সে আমার কথাটা বুঝতে পারবে না। তো তাহলে আমাকে কম্পিউটার যেন বুঝতে পারে, কম্পিউটারের ভাষায় কম্পিউটার যেন বুঝতে পারে সেরকম ভাবে আমাকে সোর্সিং করতে হবে, বা আমাকে হচ্ছে প্রোগ্রামিংটা সাজাতে হবে। এখন এই প্রোগ্রামিং বিষয়টা বোঝার জন্য কিন্তু কম্পিউটারের বাইনারি সংখ্যা বলে আমরা একটা জিনিস জানি, যেটা মানে হচ্ছে যে কম্পিউটার মূলত বাইনারি সংখ্যাগুলোকে বুঝতে পারবে। যেমন এখানে যে সংজ্ঞাটা লেখা আছে যে কোনো একটা সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষা লিখিত নির্দেশের সমষ্টিকে, অর্থাৎ আমরা কম্পিউটারকে একটা সমস্যা হচ্ছে দিব, যেখান থেকে আমাকে সে একটা সমাধান দিবে, কিন্তু আমি আমার ভাষায় কি সেটা কম্পিউটারকে বোঝাতে পারবো? অবশ্যই পারবো না। আচ্ছা, সো আমি যে কোয়েশ্চেনটা করছি, এই কোয়েশ্চেনটার অ্যান্সার সরাসরি যেন একজন দিতে পারে, আমি একজনকে মানে একেবারে হচ্ছে আনমিউট অবস্থায় রাখতে চাচ্ছি, যে হচ্ছে আমার সবগুলো প্রশ্নের উত্তর দিবে। তো দেখা যাক, আমি এখান থেকে যে কোনো একজনকে হচ্ছে আনমিউট করে রাখি। একজন হচ্ছে রেজেন করেন যে হচ্ছে আমার সবগুলো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না এরকম করে দিতে পারবেন। একজন রেজেন করেন তো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আয়েশা সিদ্দিকা আশা আপু হচ্ছে অনেকক্ষণ ধরে রেজেন করে রেখেছে। আচ্ছা, ওকে, আমরা তাহলে আপুকে হচ্ছে আনমিউট করে রাখি, আপুকে হচ্ছে আনমিউট করে রাখি, তাহলে আপু আমাদের সবগুলো প্রশ্নের হচ্ছে উত্তর দিতে পারবে। ইনশাআল্লাহ আপু চেষ্টা করব। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের স্লাইডের মধ্যে আবার হচ্ছে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামিং ভাষা জিনিসটা কি সেটা বোঝানোর চেষ্টা করছে। প্রোগ্রামিং ভাষা কি, তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি প্রোগ্রাম বলতে কি বোঝাচ্ছে। আয়শা আপু, আপনি কি বুঝতে পেরেছেন? জি আপু, আমাকে বলবো কি বুঝাইতেছে? কি বুঝতে পারিনি কি? বললাম আপু, আমাকে বলবো নাকি, মানে কি বুঝছি সেটা জানতে চাইছেন নাকি? না না, আমি প্রশ্ন করলে অবশ্যই আপনি আমাকে হচ্ছে বলবেন যে কোনো সমস্যা আছে কিনা। আমি একজনের থেকে ফিডব্যাক নিলে আমার হচ্ছে বুঝতে সুবিধা হবে। আর আপনারা হচ্ছে লাইভে ক্লাস করা, জুমে ক্লাস করার মধ্যে যে ডিফারেন্টটা সেটা বুঝতে পারবেন। আচ্ছা, প্রোগ্রামিং ভাষা কি জিনিস? প্রোগ্রাম রচনার জন্য বিভিন্ন শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এইগুলো বিন্যাসের নিয়ম মিলিয়ে তৈরি করা হয় প্রোগ্রামিং ভাষা। তার মানে প্রোগ্রামিং ভাষার মধ্যে আমরা মেইনলি আমাদের একটা ভাষা তৈরি করার জন্য দেখবেন হিন্দি ভাষার জন্য কিন্তু আলাদা আলাদা বর্ণ, অক্ষর, সংকেত থাকে। ঠিক তেমনি আমাদের প্রোগ্রামিং এর জন্য কিন্তু শব্দ, বর্ণ, সংকেত, এই যে অংশগুলো রয়েছে এগুলো কিন্তু একটা বিন্যাস রয়েছে, এবং এটাকে আমরা বলছি প্রোগ্রামিং ভাষা। এই জিনিসগুলোর মধ্যে কয়েকটা উদাহরণ আমাদের এমসিকিউতে থাকে। আমি মনে করব যে যারা যারা এখন পর্যন্ত সেকেন্ড ইয়ারে আছে তারা কিন্তু এই চ্যাপ্টারটা পড়েছে, এবং তারা জানে এমসিকিউ প্র্যাকটিস করার সময় তারা দেখতেও পেয়েছে এই যে নিচে দেওয়া যে উদাহরণগুলো দেওয়া, এগুলো কিন্তু অপশনের মধ্যে দেওয়া থাকে, ঠিক কি না? আয়েশা আপু, আপনি কি এমসিকিউ সলভ করেছেন কখনো? না আপু, আমি এই অধ্যায়টা পড়িনি এখনো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা দেখবেন যখন আপনারা সলভ করবেন এমসিকিউ গুলো, তখন আপনারা এই জিনিসগুলো হচ্ছে দেখতে পাবেন। তো তাহলে এখানে আমরা যে উদাহরণগুলো দেখতে পাচ্ছি, প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে আমাদের এমসিকিউতে যে অপশনগুলো দেওয়া থাকবে, সি, সি প্লাস প্লাস, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, জাভা ইত্যাদি আরো অনেক
উদাহরণ দেওয়া থাকতে পারে। কিন্তু আমি একটা কথা একেবারে গ্যারান্টি দিয়ে বলে রাখতে পারি, এটা নিশ্চিত থাকেন যে এইখানে যেই কয়টা অপশন দেওয়া আছে বা যে কয়টা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো ছাড়া কিন্তু তেমন থাকে না, এইগুলোই দেওয়া থাকে। আচ্ছা, তো আমি আশা করব এখান থেকে প্রোগ্রাম কিংবা প্রোগ্রামিং ভাষা নিয়ে কারো কোনো প্রশ্ন আপু থাকবে না। একটা কোশ্চেন আছে, আর যে আপু এখানে জাভা তারপর এগুলো কি প্রত্যেকটা কি আলাদা আলাদা প্রোগ্রামিং ভাষা না, মানে এগুলোর কি অক্ষর সবগুলাই হ্যাঁ, সেম? হ্যাঁ আমি একটু বলি, আমরা সি প্রোগ্রামিং ক্ষেত্রে কিন্তু আমি আজকে যে জিনিসটা দেখাবো ফোনের মধ্যে সি প্রোগ্রামিং, সেটা কিন্তু শুধুমাত্র সি প্রোগ্রামিং দেখাবে না, সেটা কিন্তু আমাদের সি প্লাস প্লাস ওইটার মধ্যে করা যাবে, জাভা করা যাবে, তারপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই সবগুলো ভাষাই কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটার মধ্যে সি প্লাস প্লাস, সি প্রোগ্রামিং সব ভাষাই কিন্তু আপনি এখানে পাবেন। সো এটা নিয়ে কোনো টেনশন নাই। তো মেইনলি আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত থাকাটাই আমার মনে হয় ভালো হবে। সো যেগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত সেগুলোই আমি আজকে দেখানোর চেষ্টা করবো। আশা করি বুঝতে পেরেছেন আয়শা আপু? জি আপু। ওকে, আচ্ছা, এইবার আমরা আসি যে এখানে আমি জানি এই লেখাগুলো হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাট আমি একটু পরে যখন দেখাবো প্রোগ্রামিং গুলো করে, তখন আপনাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি তেমন কিছুই লেখা নেই, এখানে মূলত আমাদের স্টার্ট পয়েন্টটা বা একটা সি প্রোগ্রামিং দেখতে কেমন হয় সেটা জাস্ট এখানে লেখা আছে, ঠিক আছে? এন্ড এখানে আমি যে জিনিসটা ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, এখানে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল এটাকে একটা কিছুকে রূপান্তর করে তারপর হচ্ছে এটাকে আমরা অন্য কিছুতে রূপান্তর করি। যেমন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে কোনো কিছু একটা পরিবর্তন হওয়া, রাইট? সো এইখানে আমরা যেটা করি, আমরা যদি রাসায়নিক বিক্রিয়ার কথা কল্পনা করি, সেখানে আমরা একটা বিদ্যুৎকে আমরা কোনো একটা রাসায়নিক পদার্থে পরিণত করতে পারি, অথবা রাসায়নিক পদার্থকে বিদ্যুতে। এরকমই সি প্রোগ্রামিং করার সময় আমাদের কম্পিউটার যেন বুঝতে পারে, সেই জন্য আমাদের কম্পিউটারের ভাষা সেটাকে কনভার্ট করতে হবে। ফার্স্ট অফ অল আমরা আমাদের কম্পিউটার কিংবা আমাদের ডিভাইসের মধ্যে আমাদের কোডিংটা হচ্ছে লিখবো। এখন কোডিং কি জিনিস এটা আমি একটু পরে বলছি। বা আমরা হচ্ছে কিছু টাইপ করব সেখানে, এবং সেটা টাইপ করার পর সেটাকে আমাদেরকে কয়েকটা স্টেপে কি করতে হবে, প্রোগ্রামিংটাকে সাজাতে হবে। যেমন এখানে কিছু লেখা আমি লিখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট করে, যেমন এই যে বলছি কোড, এই কোডিং জিনিসটা হচ্ছে আমি একটু পরে যখন আপনাদের সবাইকে লিখে দেখাবো ফোনের মধ্যে আপনারা সবাই দেখতে পাবেন যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করবে। যেমন আমি একটু আগে বললাম যে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে, তো এইটা একটা কি করা, রাসায়নিক পরিবর্তন করা। আর এইখানে পরিবর্তনটাকে আমরা বলছি হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। এখানে পরিবর্তনকে কি বলছি, অনুবাদক প্রোগ্রাম। অর্থাৎ আমি একটা সোর্সিং কোড লিখবো, সেটা হচ্ছে অবজেক্ট কোডে রূপান্তর হবে। কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে আমি যেটা হচ্ছে টাইপ করছি কম্পিউটারে কিবোর্ডে লিখে অথবা ফোনে কিবোর্ডে লিখে আমি যেটা টাইপ করছি সেটা হবে আমার সোর্স কোড। কিন্তু আমি যেটা আউটপুটে যেটা আমি দেখতে চাচ্ছি সেটার জন্য কম্পিউটারকে আমি যে নির্দেশটা দিব সেটা হবে আমার অবজেক্ট কোড। বুঝতে পারছি আমি? আপু এটা একটু আরেকবার একটু বলবেন? আচ্ছা, আমি আস্তে আস্তে বলছি যাতে সবাই জিনিসটা বুঝতে পারে। আমরা যখন কম্পিউটার কিংবা ফোনের কিবোর্ডের মধ্যে একটা কিছু লিখছি, সেইটা আমার জন্য আমি একদম সহজ ভাষায়, যেগুলো আসলে যে ওয়ার্ড গুলো কোনো একটা ছোট বাচ্চাও বুঝতে পারে সেভাবে বলছি। কম্পিউটারের কিবোর্ড কিংবা ফোনের কিবোর্ডে লিখে আমি আমার স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাবো, সেটা অ্যাকচুয়ালি আমার জন্য সোর্স কোড হিসেবে কাজ করবে। কিন্তু আমি যখন এইটাকে কম্পিউটারের বোধগম্য হওয়ার জন্য এটাকে কনভার্ট করার চেষ্টা করব, তখন সেটাকে আমি আসলে কিসে কনভার্ট করব, অবজেক্ট কোডে কনভার্ট করব। অর্থাৎ কম্পিউটারে বুঝার বা বোধগম্য হওয়ার ভাষাটা হচ্ছে মূলত অবজেক্ট কোডে রূপান্তরিত হয়ে যাবে। এবার কি বুঝতে পেরেছি? জি আপু। কিন্তু আপু আরেকটা জিনিস আপু, এখানে যে অনুবাদক প্রোগ্রাম বলছে, মানে এখান থেকে যে এটুকু রূপান্তরিত হয়েছে এটাই তো মেনলি অনুবাদ হয়েছে, এটাই তো মেনলি অনুবাদক হ্যাঁ, এটাই প্রোগ্রাম। অনুবাদক। আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, আমি অ্যাকচুয়ালি কেমিস্ট্রি দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, কারণ কম বেশি সবাই হচ্ছে জিনিসটা বুঝতে পারে বা ছোটবেলা আমরা জিনিসটা পড়েছি। আমি বলেছি যেমন আমরা একটা তড়িৎ শক্তিকে আমরা যখন একটা রাসায়নিক শক্তিতে রূপান্তর করি, এটাকে যেমন একটা রাসায়নিক পরিবর্তন বলি, ঠিক তেমনই সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরের ব্যাপারটাকে আমরা বলি অনুবাদক প্রোগ্রাম। আচ্ছা ঠিক আছে আপু, বুঝছি এবার ভালো মতো। আচ্ছা, ওকে, ভালো মতো না বুঝলে তারপরেও বলবেন। যদি মনে হয় যে না আমি বারবার বলতেছি বুঝি নাই যে আপু কি বলবে, এই জিনিসটা কিন্তু কেউই মনে করবেন না। আচ্ছা,
উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স কোড বলে। এই যে উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে, তার মানে আমরা যে সি প্রোগ্রামিং এর ভাষাগুলোকে ব্যবহার করছি, সি প্লাস প্লাস, জাভা, এই যে ভাষাগুলো, এগুলো হচ্ছে মূলত কি ভাষা? উচ্চতর ভাষা। তো এই ভাষাগুলোকে আমরা নর্মালি ইউজ করব না। আমরা এগুলোকে কেন ইউজ করব? শুধুমাত্র কম্পিউটার যেন বুঝতে পারে, কম্পিউটারের কাছে যেন সেটা অবজেক্ট কোড হিসেবে দেখায়, বা একটা মেশিনের কাছে বা একটা ডিভাইসের কাছে যেন সেটা বোধগম্য ভাষায় দেখায়, সেজন্য আমরা উচ্চতর ভাষাগুলোকে ব্যবহার করব, অর্থাৎ সোর্স কোডটাকে আমরা ব্যবহার করব। তাহলে উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে বলি আমরা সোর্স কোড, এবং মেশিন ভাষায় লিখিত কোডকে আমরা বলি অবজেক্ট কোড। এই দুটো সংজ্ঞাই আমি এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি, যেটা আমি একটু আগে বললাম যে আমি আমার মেশিনকে কিংবা আমার ডিভাইসকে কিংবা আমার কম্পিউটারকে অথবা আমার হাতে থাকা মোবাইলটাকে বোঝানোর জন্য আমি যে কোডিংটা ব্যবহার করব, আসলে আমি ব্যবহার করব কিন্তু সোর্স কোডটা, কিন্তু সেটা রূপান্তরিত হবে বা অনুবাদক হবে কিসে? অবজেক্ট কোডে। ওকে, আচ্ছা আমি একটু চেক করে আসি যে এই অংশটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা। সবাই হচ্ছে এখন একটু রেজ হ্যান্ড করেন, যাদের প্রবলেম থাকবে তারা একটু হচ্ছে রেজ হ্যান্ড করবেন। ওকে, আমি দেখতে পাচ্ছি একজন হচ্ছে রেজ হ্যান্ড করেছে। হ্যাঁ বলেন, কি যেন সাথী আপু? আপু প্রবলেম নাই, বুঝেছি ভালোভাবে। ওকে ওকে, আচ্ছা আর কি কারো প্রবলেম আছে? রেজ হ্যান্ড করলে আমি কিন্তু বুঝিয়ে দিব এটা। আচ্ছা আমি দেখতে পাচ্ছি কারোরই হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না, খুব ভালো। ওকে, তাহলে হচ্ছে এবার আমরা আমাদের, আমি আসলে তেমন কিছুই এখনো পর্যন্ত পড়াইনি, তাই হয়তোবা প্রবলেমটা এখনো ক্রিয়েট হয়নি। তো সমস্যা নেই, প্রবলেম থাকলে এখনকার প্রবলেমটা যদি পরেও আমি বলি রিজন করতে, তখন আপনি জিজ্ঞাসা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আসি, এই জিনিসটাই হচ্ছে সবাই বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি এই ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ, যে জুমে ক্লাসটা করার মাধ্যমে কিন্তু সবাই জিনিসটাকে বুঝতে পারবে বা সবারই উপকার হবে। আচ্ছা এবার আমরা আসি আমাদের অনুবাদক প্রোগ্রাম কি। আমরা একদম আমাদের স্লাইডের প্রথম স্লাইডটাতে আমি দেখিয়েছিলাম কি কি প্রশ্ন পড়বো প্রথমে। আমরা এই যে অনুবাদক প্রোগ্রাম কি, অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ আলোচনা করো, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার প্রশ্ন। এটার মধ্যে আমি এখন চলে যাচ্ছি। ওকে, সো এইখানটাতে অনুবাদক প্রোগ্রাম কি আমি লিখে রেখেছি, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আমি একটু আগে বোঝালাম যে অনুবাদক প্রোগ্রামটা কি। তার আগে আমরা কি প্রশ্নটা শিখলাম? প্রোগ্রাম কি বা প্রোগ্রামিং ভাষা কোনগুলো সেগুলো সম্পর্কে জানলাম, এবং সেখান থেকে আমরা জানতে পারলাম সোর্স কোড কি, অবজেক্ট কোড কি, এগুলো। এবার আমরা আসি অনুবাদক প্রোগ্রাম মূলত কয় ধরনের হতে পারে বা কয় প্রকার হতে পারে। একটা হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। ওকে, আচ্ছা গ্রুপের মধ্যে আসলে সবাই মেসেজ দিচ্ছে, কেন বুঝতে পারলাম না। সবাই কি জয়েন করতে পারছে না? এরকম কোনো প্রবলেম থাকলে আপনারা হচ্ছে তাদেরকে হেল্প করেন যারা হচ্ছে জয়েন করতে পারছে না। আচ্ছা এবার আমরা একটু আসি অ্যাসেম্বলার। ঠিক আছে, অ্যাসেম্বলারের মধ্যে মূলত আমরা কি কি ভাষা দেখব, সেটা হচ্ছে ভাষা বলতে এখানে অ্যাকচুয়ালি আমরা তো অ্যাসেম্বলারের মধ্যে আমরা আমাদের সি প্রোগ্রামিং এর ভাষাটাই ব্যবহার করব, রাইট? সো এইখানে অ্যাসেম্বলার বলতে কি বোঝাচ্ছে একটু স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি। যে অনুবাদক অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে তাকে অ্যাসেম্বলার বলে। অর্থাৎ মানে অনুবাদক প্রোগ্রাম জিনিসটা হচ্ছে আমরা বুঝে আসলাম একটু আগে, অনুবাদক প্রোগ্রামটা হচ্ছে কি জিনিস? এটা হচ্ছে সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করবে। আর এখানে এই সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করবে, কিন্তু এখানে একটা শর্ত দিয়ে দিই, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করবে। আমরা একদম প্রথমে দেখে এসেছি না যে আমাদের প্রোগ্রামিং ভাষা কোনগুলো কোনগুলো? প্রোগ্রামিং ভাষার মধ্যে ছিল না যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল না, একদম প্রথমে আমরা যেমনের মধ্যে দেখেছিলাম। তো সেই একটা, এটা কিন্তু একটা ভাষা। এটা কেমন ভাষা? এটা একটা উচ্চতর ভাষা। তো এই উচ্চতর ভাষাটাকে কিন্তু আমরা সোর্স কোড বলছি। তাহলে এই উচ্চতর ভাষাটাকে আমি কি করব এখন? মেশিন ভাষায় নিয়ে যাব, অর্থাৎ আমি অবজেক্ট কোডে নিয়ে যাব। এই জিনিসটার মধ্যে আমি আশা করতেছি প্রবলেম নাই।
আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমরা ফার্স্টে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লিখবো। এবার অ্যাসেম্বলার কি করবে, সেটাকে মেশিন ভাষায় কনভার্ট করবে। তাহলে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারতেছি। আয়শা আপু একটু হচ্ছে রেসপন্স করেন তো, যে এই জিনিসটা ক্লিয়ার কিনা আপনার কাছে। আয়শা আপু কি ডিসকানেক্টেড হয়ে গেল কিনা? আপু আমি মিউট হয়ে গেছিলাম, বুঝছিলাম না, মানে হঠাৎ করে মিউট হয়ে গেছিলাম। হ্যাঁ ও আপু আচ্ছা এটুকু বুঝছিলাম। আচ্ছা, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা আবার আমাদের স্লাইডের মধ্যে চলে যাই। আচ্ছা, তো আমরা এখানে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আপু প্রোগ্রামকে একটা তাহলে কথা, প্রথমে অ্যাসেম্বলি, হ্যাঁ হ্যাঁ, আপু আমাদেরকে পিডিএফটা কি দেওয়া হবে? পিডিএফটা দেওয়া হবে। আমি এটা একটা আসলে পুরোপুরি কমপ্লিট করিনি, তো পুরো চ্যাপ্টারটা যখন আমি কমপ্লিট করব তখন আমি ইনশাআল্লাহ সবাইকে হচ্ছে পিডিএফটা দিয়ে দেব। আচ্ছা দিলে একটু ভালো হইতো আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমি চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা আমাদের পড়ার মধ্যে চলে যাই এবার। যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করব। সেটাকে কোডিং করার পর বা সোর্স কোড করার পর আমরা সেটাকে অ্যাসেম্বলার কি করবে, অ্যাসেম্বলার সেটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে কি করবে, মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাবে, যাতে কম্পিউটার আমাদের প্রবলেমটাকে নির্ধারণ করতে পারে এবং সেটাকে সলভ করতে পারে। তাহলে সি প্রোগ্রামিং এর মেইন উদ্দেশ্য কি, আশা আপু একটু বলেন তো, এই পর্যন্ত আপনি কি বুঝতে পারেন যে সি প্রোগ্রামিং এর মাধ্যমে আপনি কি করতে পারবেন? সি প্রোগ্রামিং এর মাধ্যমে মেন উদ্দেশ্যটা হচ্ছে মানে আমাদের ভাষাটাকে মানে কম্পিউটারের বোধগম্য ভাষায় মানে পরিণত করা, যাতে করে মানে যাতে করে আমরা যেটা মানে মানে বুঝতে, আমরা যেটা বুঝি সেটা তো আর কম্পিউটার বুঝে না। তাই কম্পিউটারের মানে আমাদের ভাষাটাকে মানে এমন ভাবে রূপান্তর করা যেন সেটা কম্পিউটারে বুঝে, যার ফলে আমাদের মানে যে কোনো সমস্যার সমাধানটা যাতে করে কম্পিউটার দিতে পারে। মাশাআল্লাহ, খুব সুন্দর করে আপনি বলেছেন। তাহলে মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা যেন আমাদের প্রবলেম গুলোকে সলভ করতে পারি। তাই আমরা আমাদের ভাষাটাকে কম্পিউটারকে বুঝাতে পারবো না, কিন্তু সি প্রোগ্রামিং এর মাধ্যমে কিন্তু আমাদের ভাষাটা কম্পিউটার বুঝতে পারে। তাই কিন্তু কি হবে, তাহলে আমরা আমাদের সমস্যাটা সমাধান করতে পারবো। তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রামগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারের মাধ্যমে আমরা দেখতে পেলাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে কিভাবে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা যায়। এবার আমরা আসি যে অ্যাসেম্বলারের সুবিধা ও অসুবিধা সমূহ। তো এখানে প্রথমে আমরা সুবিধাগুলো দেখে নেই। নেমোনিক কোডকে মেশিন ভাষায় রূপান্তর করা। নেমোনিক কোড বলতে এখানে কি বোঝাচ্ছে, নেমোনিক কোডকে, তো নেমোনিক কোড কোনগুলো, আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু কোড দেখতে পাই, যে কোডগুলো অ্যাকচুয়ালি আমরা লাস্টের দিকে দেখবো। কোডগুলো একটা ছক আছে, ওই ছকটার মধ্যে আমরা আসলে নেমোনিক কোডগুলো দেখিয়ে দেবো। তবে আমি এখানে একটু বলে যাই যে এটা অ্যাকচুয়ালি সোর্স কোডের মধ্যে কিছু কোড রয়েছে যেগুলোকে নেমোনিক কোড বলা হয়। তো এই নেমোনিক কোডগুলোকে আপনি কি করবেন, মেশিন ভাষায় রূপান্তর করতে পারবেন। কিন্তু একটা জিনিস আপনি এখানে লক্ষ্য করবেন, নেমোনিক কোডটিকে কিন্তু সব ধরনের অনুবাদক প্রোগ্রাম কি করতে পারে না, মেশিন ভাষায় রূপান্তর করতে পারে না, কিন্তু অ্যাসেম্বলার সেটা করতে পারে। তাহলে এটা একটা সুবিধা না? জি আচ্ছা, আপু। হ্যাঁ, এটা একটা আপু সুবিধা। নেমোনিক কোডটা একটু আরেকবার একটু বলবেন, এটা একটু কি বললেন? আমি বললাম যে নেমোনিক কোডের এটা হচ্ছে এক ধরনের কোড, যেই কোডটা মূলত আমাদের অ্যাসেম্বলার বা যে ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে পড়ে, এবং এটার ব্যবহারটা কি সেটা আমরা যখন প্রোগ্রামিং করতে যাব প্র্যাকটিক্যালি একদম, সেটা আমরা সেখান থেকে জানতে পারবো। ঠিক আছে? আচ্ছা, জি এখান আপু। থেকে এখন অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা করলে কিন্তু এখান থেকে আপনি বুঝতে পারবেন না, কিছু কিছু জিনিস আছে যে টপিকটা চলে আসে কিন্তু এটা আসলে পড়তে পড়তে সামনে বুঝার টপিক আর কি। আচ্ছা, তাহলে 2 নম্বরে হচ্ছে প্রোগ্রামে কোনো ভুল থাকলে এরর মেসেজ প্রদর্শন করে। আমরা যখন প্রোগ্রামিং করতে যাব তখন আমরা দেখব যে খুব সুন্দরভাবে আমাকে প্রোগ্রামিং করার সময় আমার ডিভাইসটা আমাকে বলে দিবে যে আপনার এখানে ভুল হয়েছে, আপনাকে এটা সঠিকভাবে লিখতে হবে, তারপরে হচ্ছে আপনার প্রোগ্রামিংটা কারেক্ট হবে বা আপনার আউটপুটটা দেখাবে। এটা আমরা আসলে প্র্যাকটিক্যালি দেখবো, খুব ভালো লাগবে যখন আমরা জিনিসটা দেখতে পাবো।
প্রোগ্রামিং ভুল সংশোধন করা খুব সহজ। হ্যাঁ, আমাকে খুব সহজে দেখিয়ে দিবে অ্যাসেম্বলার কি করবে। অ্যাসেম্বলার খুব সহজে আমাকে দেখিয়ে দিবে আমার কোন লাইনটাতে ইরর হয়েছে, কোন লাইনটাতে আমার ভুল রয়েছে, সেটা আমাকে দেখিয়ে দিবে এবং আমি খুব সহজে সেটা কি করতে পারবো, সংশোধন করতে পারবো। ডিবাগিং ও টেস্টিং এর কাজ খুব দ্রুত করা যায়। তো এখানে তাহলে আমি একটা জিনিস বলে রাখি, এখানে আপনি লিখে রাখেন যে এই যে ডিবাগিং এই পয়েন্টটা এবং এখানে যে নেমনিক কোড এই পয়েন্টটা, এই দুটো একটু পাশে লিখে রাখেন, যে পরবর্তীতে এটা আমরা বুঝতে পারবো। কারণ এইটা নিয়ে পুরো একটা টপিক আছে, পুরো একটা স্লাইডই মূলত এই ডিবাগিং এবং টেস্টিং এর উপর তৈরি করা। আচ্ছা, মেমোরিতে কম জায়গা নেয়, অর্থাৎ অ্যাসেম্বলার প্রোগ্রামিং যখন আপনি তৈরি করবেন তখন আপনাকে মানে কোড যে করবেন আপনি অনেক বেশি পরিমাণে কোড করবেন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভাষা ব্যবহার করে আপনি কোড তৈরি করবেন, অনেক বেশি কোড হবে আপনার। আপনি যেই আউটপুটটা দেখতে চাচ্ছেন সেটা কিন্তু খুব ছোট। আপনি মেইনলি চাচ্ছেন সি প্রোগ্রামিং এর মাধ্যমে আপনার নামটাকে শো করুক, অথবা আপনার নাম্বারটা যেন ঠিকঠাক মতো চলে আসে। এই জিনিসগুলো আপনি করতে যদি চান তাহলে দেখবেন সেখানে আপনাকে অনেকগুলো কোড লিখতে হচ্ছে, কিন্তু আসলে আপনার মেমোরির জায়গা কিন্তু খুব কম নিয়েছে, সে কিন্তু আপনাকে আউটপুট খুব কমই দেখাবে। বাট আপনি যেই পরিমাণ চাচ্ছেন সেটাই কিন্তু আসবে, যেটা আপনি দেখাতে চাচ্ছেন সেটাই আসবে। কিন্তু আপনি অ্যাসেম্বলারের ক্ষেত্রে মেমোরিতে কিন্তু খুব কম জায়গা নিবে, অন্যান্য অনুবাদক প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন না। এবার আপনি আসেন যে এটার ক্ষেত্রে কি অসুবিধা। এটা মেমোরিতে কম জায়গা নিলেও এবং এটা আপনার ইরর গুলো দেখিয়ে দিলেও এটার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সময় লাগে। এই অ্যাসেম্বলার এর অসুবিধা হচ্ছে যে আপনার এখানে 25 গুণ সময় বেশি লাগবে। এই যে দেখেন, প্রোগ্রাম নির্বাহের জন্য অনেক বেশি সময় লাগে, কম্পাইলারের তুলনায় প্রায় 5 থেকে 25 গুণ বেশি সময় লাগে। এখানে মতো আমরা অ্যাসেম্বলার যে ল্যাঙ্গুয়েজটা আছে অ্যাসেম্বলার, তো এইটার ক্ষেত্রে অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কিন্তু সি প্রোগ্রামিং এটা ব্যবহার করব। আমরা ব্যবহার করব হচ্ছে কম্পাইলারটা। কিভাবে ব্যবহার করব, আমাদেরকে কি করতে হবে, একটা সি প্রোগ্রামিং এর কোড গুলো লেখার পরে সেটাকে সেভ করতে হয়, দেন সেটাকে কম্পাইল করতে হয়, কিন্তু আমরা কিন্তু সেখানে অ্যাসেম্বলার কি ইউজ করি না। কেন? কারণ সেখানে মেমোরি জায়গাটা কম নিলেও সে কিন্তু অনেক বেশি সময় নিবে আমার। তো আমরা সেটা যখন করতে যাব তখন আপনারা সবাই দেখবেন আমি আসলে কি করব, সেখানে লেখা উঠবে কম্পাইল ফিনিশ আসবে, তো সেটা আপনারা দেখতেই পাবেন। আচ্ছা, মানে এখানে আপু আমি লিখে হ্যাঁ, মানে আপু অনুবাদটা করতে মানে সময়টা অনেক টাইম নিবে তাই না? হুম হুম। আচ্ছা ঠিক আছে। যেসব প্রোগ্রামিং ভাষাকে কম্পাইল করা হয়, এই যে সি, সি প্লাস প্লাস, অবজেক্টিভ সি, সি হ্যাশট্যাগ, প্যাসকেল, কোবল, এই যে উদাহরণগুলো, এগুলো কিন্তু আমি এমনি এমনি এখানে লিখিনি। এগুলো লিখার একমাত্র কারণ হচ্ছে এগুলো কিন্তু অবজেক্টিভে দেওয়া থাকে যে কোন প্রোগ্রামিং ভাষাটা মূলত কম্পাইল করা হয়। ঠিক আছে, সবগুলো ভাষা কিন্তু আপনি কম্পাইল করতে পারবেন না। সো কোন কোন ভাষাগুলো কম্পাইল করা হয়, কোন ভাষাগুলোকে ইন্টারপ্রেট করা হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। সো তাহলে এখানে কম্পাইল করা হবে কোন ভাষাগুলো, আমরা যেহেতু সি প্রোগ্রামিং এর অংশটুকুর মধ্যে আছে, আমরা দেখবো যে কিভাবে সি প্রোগ্রামিং এর জিনিসটাকে কম্পাইল করা হবে। এবং তারপর হচ্ছে যেসব প্রোগ্রামিং ভাষাকে ইন্টারপ্রেট করা হয় সেটা হচ্ছে বেসিক, পিএইচপি, এই উদাহরণগুলো যেখানে লেখা আছে জাভাস্ক্রিপ্ট, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই ভাষাটাও কিন্তু উদাহরণের মধ্যে ছিল। সো এটা হচ্ছে জাভা সংক্ষেপে বলা হয় এবং পূর্ণ নেম হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। ওকে, এবার আমরা আসি কম্পাইলার, যে জিনিসটা আমি একটু আগে বললাম, কম্পাইলারের সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি। যে অনুবাদক প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে তাকে কি বলে, কম্পাইলার বলে। এখন আমি যদি একটু কম্পাইলারের ব্যবহারটা একটু দেখাই তাহলে আমার মনে হয় সবার একটু শান্তি মনে হবে। তো আমি আগে হচ্ছে আমাদের কম্পাইল কিভাবে করতে হয় সেটার মধ্যে চলে যাই। আচ্ছা, তো এইখানে আমরা মূলত আমাদের প্রোগ্রামিং গুলোকে আমরা করব, ঠিক আছে। তো এইখানে আমি জাস্ট একটু সংক্ষিপ্ত আকারে একটা প্রোগ্রামিং কে দেখাবো, জাস্ট সংক্ষিপ্ত ভাবে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, সংক্ষিপ্ত ভাবে। তো আমি এখানে লিখি, ফার্স্ট অফ অল আমরা যেটা করব এখানে। আচ্ছা, আমার স্ক্রিনটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে আয়শা আপু? জি আপু দেখা যাইতেছে। আচ্ছা, হ্যাঁ ওকে। আপু দেখা তো আমি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা এখানে জাস্ট কি করব, আমরা আমাদের জাস্ট একটা কোডিং আমরা এখানে সংক্ষিপ্তভাবে লিখবো, দেন হচ্ছে আমরা দেখবো এটা কিভাবে কম্পাইল করতে হয়। যেমন ফার্স্ট অফ অল আমি এখানে লিখবো হচ্ছে
এগুলো আমি এখন যেগুলো লিখছি এগুলো মানে হয়তো অনেকেই বুঝতে পারবে না, বাট এগুলো আমি ব্যাখ্যা করে তারপর হচ্ছে শুরু করবো। আমি জাস্ট কম্পাইল জিনিসটা কিভাবে করতে সেটা আমি একটু দেখাচ্ছি। যে আমরা এখানে প্রথমে ইনক্লুড লিখে দেন আমরা stdu লিখবো এখানে .h। আচ্ছা, দেন আমরা আমাদের নেক্সট লাইনে যাব। নেক্সট লাইনে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন মেবি দেখা যাচ্ছে না? হ্যাঁ জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। সো এখন আমরা একটু দেখি, আমরা এখানে জাস্ট একটু কম্পাইল জিনিসটা কিভাবে করে সেটা আমি একটু সামারি আকারে জাস্ট দেখাবো। এই সবকিছু কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার ফোনে করছি, এটা কি কেউ বুঝতে পারছে কিনা অবশ্যই বুঝার কথা। আমি এটা হ্যাঁ সম্পূর্ণটা আমার বুঝতে ফোনে পারছি। করছি। হ্যাঁ, সো তাহলে আমরা একটু দেখি। এখানে কিছু জিনিস আমাদেরকে হচ্ছে মাস্ট বি বসাতে হয়, যেগুলো না বসালে অ্যাকচুয়ালি প্রোগ্রামিংটা কি দেখাবে, ইরর দেখাবে। ইররের জিনিসটা আমি একসাথে এখানে দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই, আমি ইররের জিনিসগুলো একসাথে দেখিয়ে দিব। তো এই যে জিনিসটা আমি লিখলাম, এটার পরে আমাদেরকে সব সময় কিছু জিনিস লাস্টে এন্ডিং এর জন্য ব্যবহার করতে হবে। এন্ডিং এর জন্য অলওয়েজ আমাদের এই জিনিসগুলোকে ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে এখন গেজ এই জিনিসটাকে ব্যবহার করলাম। আচ্ছা, এইবার আমি যেটা করব, এখানে আমি একটা কি করলাম, সোর্স কোড তৈরি করলাম। এইবার আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর আমি এটা কি করলাম, এই যে আমার এখানে লিখে এসেছে কম্পাইলেশন ইরর। এখন কম্পাইলেশন ইরর কেন আমি আবার দেখাচ্ছি। এখানে এসে কম্পাইলেশন ইরর জিনিসটা এসেছে, রাইট? তার মানে আমার এখানে কিছু একটা কি হয়েছে, কিছু একটা আমি এখানে ভুল করেছি, যার কারণে আমার এখানে ইরর দেখাচ্ছে। তার মানে কম্পাইল জিনিসটা হচ্ছে আমি ফার্স্টে কি করব, একটা কোডকে আমি ফার্স্টে সেভ করব। সেভ করার পর সেটা হচ্ছে কি করব, কম্পাইল করব। তার মানে কম্পাইল জিনিসটা হচ্ছে আমার প্রথম কাজ হবে হচ্ছে সেভ করা। সেভ করে তারপর হচ্ছে কম্পাইল করা। তো এখানে কি ইরর হয়েছে সেটা আমরা একদম লাস্টে গিয়ে আমরা হচ্ছে যখন এগুলোকে একেবারে প্র্যাকটিক্যালি আরো যখন বিস্তারিত করব তখন আমি দেখাবো। এখন জাস্ট আমি কম্পাইল জিনিসটা কিভাবে করতে হয় সেটা দেখানোর জন্য জিনিসটা করলাম। তো এইবার হচ্ছে আমরা আমাদের আবার আগের স্লাইড গুলোতে হচ্ছে চলে যাই। কম্পাইল জিনিসটা বুঝতে পারছেন না? কম্পাইল জিনিসটা জি আপু। হ্যাঁ, আমি জানি এই জিনিসটা আপু এখনো তবে ক্লিয়ার আরেকবার একটু বললে, আরেকটু হ্যাঁ একটু করলে ভালো হতো, আরেকবার একটু। আরেকবার একটু। আচ্ছা, ওকে, আরেকবার একটু দেখাই। এখানে আমি একটা কোড লিখেছি ফার্স্টে। কোডটার মধ্যে অবশ্যই কি আছে, ভুল আছে। আমি আগে বলে রাখছি কোডটার মধ্যে অবশ্যই ভুল আছে, কিন্তু ভুলটা কোথায় সেটা আমাদেরকে হচ্ছে আমরা যখন কোথায় ইররটা আছে সেটা যখন বের করতে যাব তখন আমাদেরকে দেখাবে। কিন্তু আমি একটা কোড তৈরি করার পর সেটাকে ফার্স্টে কি করতে হবে, সেভ করতে হবে। এবং সেভ আমরা কিভাবে করব সেটা আমি একটু দেখাই, সেভ কিভাবে করতে হবে। এই যে এখানে আমি একটা কি করলাম, একটা সার্কেল করে দেখিয়ে দিচ্ছি। এই অপশনটা হচ্ছে কিসের জন্য, সেভ এর জন্য। কি করবে, এটা আমাকে সেভ করে দেখাবে। দেন হচ্ছে আমি সেভ করার পর জিনিসটা কি করব, সেভ করার পর এটাকে আমি কম্পাইল করব। তো কম্পাইল করব কোনটা দিয়ে, এটা দিয়ে হচ্ছে আমি কম্পাইল করব। এই যে এটা দিয়ে আমি হচ্ছে কি করব, আমার কম্পাইল করা শেষ হবে। ঠিক আছে? আচ্ছা, জি আমি আপু। আশা করবো জিনিসটা হচ্ছে, আপু হ্যাঁ, এখানে কোড মানে এখানে কোডিং কোনটা, এই যে এই মানে লেখাটার মধ্যে একটু বলবেন? এখানে আমার মেইনলি এই যে পুরো লেখাটা লিখলাম না, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ। আমার জন্য আমার নিজের ভাষায় আমি জিনিসটাকে হচ্ছে দেখাচ্ছি। এবং এইটা মেইনলি আমার যখন ডিভাইসের মধ্যে আমি লিখলাম সোর্স কোড হিসেবে, তখন এটা কম্পিউটারের কাছে যাবে হচ্ছে অবজেক্ট কোড হিসেবে। দেন আমাকে সে একটা আউটপুট দেখাবে। এই যে এখানে আমার আউটপুট লেখাটা উঠেছে, হ্যাঁ বুঝতে আপু। পারছি? জি হ্যাঁ, আপু।
কিন্তু আপু আমার কোশ্চেনটা ছিল মানে কোডিং যে জিনিসটা এটার মধ্যে মানে কোডিং হিসেবে কোনটা ইউজ করা হয়েছে, মানে আপনার নামটা কি এখানে কোডিং, মানে এটা জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, এইটা হচ্ছে আমি এখানে করতে চাচ্ছি, আমি একটু দেখাই। এই যে এখানে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার নামটাকে প্রিন্ট করা। এই আমি যেখানে প্রিন্ট এফ ইউজ করব, যেখানে আমি প্রিন্ট এফ ইউজ করব সেখানটাতে হচ্ছে আমার মূলত আমাকে আউটপুট দেখাবে। আউটপুটে কিন্তু এই নিশাত তাসনিম তামান্না ছাড়া আর কিছুই দেখাবে না। এবার হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এর আগের স্লাইড থেকে এটা বুঝতে পারলাম যে কম্পাইলার ইরর দেখাচ্ছে, তার মানে আমাকে কোনো আউটপুটও দেখায় নি। তো যতক্ষণ পর্যন্ত কম্পাইল না করব ততক্ষণ পর্যন্ত আমার সোর্স কোডটা অবজেক্ট কোডে রূপান্তরিত হবে না এবং আমাকে আউটপুট দেখাবে না। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম, এটা হচ্ছে সোর্স কোড। দেন ফার্স্টে হচ্ছে সোর্স কোড আমাকে দিতে হবে, যেমন আমি একটু আগে হচ্ছে আমার নামটা লিখে দেখালাম সেখানে প্রিন্ট এফে আমি যেটা লিখলাম। তারপর হচ্ছে প্রি প্রসেসর, অর্থাৎ তারপর আমাকে আবার প্রসেস করতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, প্রি কথাটা যে কোনো কিছুর সামনে আসা মানে হচ্ছে পুনরায় সেটাকে কি করা, পুনরায় সেটাকে প্রসেসিং করা। তার মানে সোর্স কোডটাকে আমি পুনরায় কি করব, প্রসেসিং করব। দেন আমি কি করব, কম্পাইলারের মাধ্যমে কম্পাইল করব, অথবা অ্যাসেম্বলারের মাধ্যমে অ্যাসেম্বলিং করব, অথবা লিঙ্কারের মাধ্যমে, মানে এই তিনটা যে কোনো একটা আমি করব, ঠিক আছে। কিন্তু আমার এই দুইটা প্রথম দুইটা কিন্তু মাস্ট, সোর্স কোড লিখতে হবে, প্রসেসর অবশ্যই আবার করতে হবে, প্রি প্রসেসর আবার করতে হবে। তারপর বাইনারি এক্সিকিউটেবল, মানে আমি যে একটাকে দেখালাম না বাইনারি সংখ্যা, এই যে এখানটাতে লক্ষ্য করছি আমরা এখানে আমাদের অবজেক্ট কোড, এই যে এটা হচ্ছে আমাদের সোর্স কোডটা, কম্পাইলার হলো অবজেক্ট কোড, কম্পিউটার যেটা বুঝবে, দেন হচ্ছে আমাকে আউটপুটটা দেখাবে, রাইট। সো এইখানে আমার যেটা হবে লাস্টে গিয়ে আমার বাইনারি এক্সিকিউট হবে। দেখতে পাবেন আমরা কিছু কিছু লাইন ইউজ করব, যেগুলোকে আমরা বলি সিঙ্গেল লাইন, অথবা আমরা যে মাল্টিপল লাইন, এরকম কিছু লাইন ইউজ করব, যে লাইনগুলো ইউজ করার পরে দেখা যাবে যে আসলে আমরা যে লাইনগুলো কোডের মধ্যে লিখেছি বা প্রোগ্রামিং করার সময় লিখেছি সেটা কিন্তু আসলে দেখাবে না। সেটা দেখায় না কেন, সেটাও আমরা দেখবো। তাহলে এখানে আমরা শুধুমাত্র দেখবো কোনটা, যেটা আমি আসলে আমার প্রিন্ট এর মধ্যে লিখেছি, রাইট। তাহলে ফার্স্টে কি করব, আয়শা আপু একটু বলেন তো, ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমার মানে কম্পিউটারের মধ্যে ফার্স্টে সোর্স কোডটা লিখবো, তারপর সেটাকে প্রি প্রসেসর করব, প্রি প্রসেসরের পরে মানে কম্পাইলার করব বা অ্যাসেম্বলার করব, মানে যেটা সহজ আমার কাছে মনে হয়, বা লিঙ্কার করব। দেন বাইনারি এক্সিকিউটেবল পাবো, মানে মনে হয় মানে বা একটা বাইনারি মান পাবো, মানে সেটা কম্পিউটার ভাষায় বাইনারি মান পাওয়া যাবে হয়তো। এটাই। হয়তো না, আমি জিনিসটা বলি, আমি বুঝতে পেরেছি এক্সিকিউটেবল কথাটা মানে বুঝতে পারিনি, রাইট। তাহলে বাইনারি এক্সিকিউটেবল কথাটা মানে হচ্ছে যে আমি একটা কিছুকে কি করব, আমি একটু বাংলা ভাষায়, আমাদের ভাষায় এটাকে বুঝতে সুবিধা হবে। আমি মনে করলাম আপনাকে হচ্ছে আমি ইংলিশে একটা কথা বললাম, এবার আপনি কি করবেন, ইংলিশে কথাটা তো আপনি বুঝেন নাই, তখন আপনি কি করবেন, আপনি ডিকশনারিতে গিয়ে সার্চ দিয়ে দেখবেন যে ওই ইংলিশের কথাটার বাংলা অর্থটা কি হবে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যাটাকে কি করবে, কম্পিউটার খুব দ্রুত আমার সোর্স কোডটাকে অবজেক্ট কোডে রূপান্তর করার চেষ্টা করবে, অর্থাৎ সে যেন বুঝতে পারে, সেজন্য সে বাইনারি তাড়াতাড়ি রূপান্তর করে ফেলবে। কিন্তু আমরা দেখবো আমরা যেগুলো লিখবো সেগুলো কিন্তু সবকিছু এক্সিকিউট হবে না, অর্থাৎ সবকিছু তার বোধগম্য হবে না। তো সেটা কিভাবে হবে না, কেন হচ্ছে না, সেটাও আমরা দেখতে পাবো। কিন্তু প্রিন্টারের ভিতরে যা যা থাকবে সে সবকিছুকেই কি করবে, আউটপুট হিসেবে আমাকে দেখাবে। তারপর হচ্ছে কম্পাইলারের কাজের ধাপ সমূহ। তো প্রথম ধাপ কি, আমি কিন্তু এখন সবকিছু কিসের ক্ষেত্রে দেখাচ্ছি, কম্পাইলারের ক্ষেত্রে সবকিছু দেখাচ্ছি। যেমন প্রথমে আমরা সোর্স কোডটা হচ্ছে লিখবো, দেন সেটাকে আমি কি করব, কম্পাইলার দিয়ে কম্পাইল করব, ঠিক আছে। করার পর লিস্ট অফ ইরর্স, অর্থাৎ কম্পাইল করার পর আমাকে কম্পাইল ইরর দেখাইছে, তাই না, আমাকে দেখালো কি ভুল করলাম, তো আমাকে দেখাবে, অথবা রেড কালার দিয়ে আমাকে মার্কিং করে দেখাবে যে আপনার আসলে এই লাইনটার মধ্যে ভুল হয়েছে। তো এইটা আমার মনে হয় যে ফোনের মধ্যে এটা শো করে না সব সময়, এইটা কম্পিউটারে সবসময় শো করবে, ঠিক আছে, কিন্তু ফোনের মধ্যে সবসময় শো করবে না। বাট আপনাকে এই জন্য যদি ফোনের মধ্যে আপনি এটা করতে চান, কিন্তু আপনাকে তো কখনোই ফর্মালিটি দেখানোর জন্য ফোনের মধ্যে করতে দেওয়া হবে না, করতে দিবে হচ্ছে কম্পিউটারে। তো আমরা এটা শেখার জন্য ফোনের মধ্যে করবো, কিন্তু কোনো ব্যতিক্রম কিছু না, একেবারে সেম।
জাস্ট আপনাকে তখন কি করতে হবে, হাতটাকে চালু করতে হবে কোডটা লেখার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে তখন আমি যখন কম্পাইল করতে যাব তখন আমাকে দেখাবে আমার কি কি ভুল হয়েছে। আর যদি ভুল না থাকে তখন তাহলে আমাকে অবজেক্ট কোডে রূপান্তর করে ফেলবে। এবং দ্বিতীয় নাম্বার ধাপ হবে সেটা ইনপুট হবে, এটা নিজে নিজেই হয়ে যাবে। ঠিক আছে, আমার কাজ শুধু সোর্স কোডটা দেওয়া, দেন সেটাকে সেভ করে কম্পাইল করা, এটা হচ্ছে আমার কাজ। এরপর সব কাজ কিন্তু সে নিজে নিজে করবে। সে ইররের লিস্টটা দেখাবে, তারপর হচ্ছে সে অবজেক্ট কোড হিসেবে সে নিজের বোধগম্য আকারে সে প্রকাশ করবে, মানে কম্পিউটারই সেটা দেখতে পাবে, কিন্তু এটা আমাদের সামনে আসলে প্রকাশ পাবে না। দেন হচ্ছে আমি যে ইনপুট করলাম না, সেটা আসলে সে অবজেক্ট কোডে রূপান্তর করার পর এরপর এটা ইনপুট হবে, দেন অবজেক্ট কোডে রূপান্তর হবে, তারপর সেটা আউটপুট হিসেবে দেখাবে। অর্থাৎ এখানে ই দ্বারা কি বুঝাচ্ছি, এক্সিকিউট করবে। কি করবে, এক্সিকিউট করবে। এই যে এখানে অবজেক্ট কোড, এখানে ব্র্যাকেটে লেখা অবজেক্ট কোডে রূপান্তর করবে, আর এখানে বলতে আমি এক্সিকিউটের কথা বুঝাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কোড লিখবো, সেকেন্ডলি আমরা কম্পাইল করব, কম্পাইল করার পর কোনো ভুল থাকলে সেটা দেখাবে, আর ভুল না থাকলে ডিরেক্ট কি হয়ে যাবে, অবজেক্টে রূপান্তর হয়ে যাবে। আর যদি ভুল থাকে সেই ভুলটাকে আমি হচ্ছে আবার ঠিক করে ইনপুট করব, ইনপুট করার পর সেটা সে আবার কি করবে, অবজেক্ট করে রূপান্তর করবে, দেন আমাকে আউটপুট দেখাবে। এবার আমি একটু দেখি তো, আমি কয়েকজনের থেকে আমি যে কম্পাইলারের কাজের ধাপ সমূহটা পড়ালাম সেটা একটু পড়া ধরবো, যে কে কে হচ্ছে জিনিসটা বুঝতে পেরেছে। আমি আরেকবার বলছি, প্রথম ধাপ হচ্ছে সোর্স কোডে রূপান্তর, মানে সোর্স কোডটা লিখতে হবে। সোর্স কোড লিখার পরে কম্পাইল করতে হবে, কম্পাইলার সেটাকে কম্পাইল করবে। কম্পাইল করার পর, কম্পাইল করার সময় সে যদি দেখে কোনো ভুল আছে সেটা ভুলটা ধরিয়ে দিবে। ভুল না থাকলে অটোমেটিক কি হয়ে যাবে, অবজেক্ট করে রূপান্তর হবে। আর যদি ভুল থাকে সেই ভুলটাকে আমি সঠিক করার পর বা সেটাকে কারেকশন করার পর সেটা কি হবে, ইনপুট হবে। যেটা কারেকশন করেছি সেটা ইনপুট হবে। আবার ইনপুট হওয়ার পর সেটা কি হবে, প্রি প্রসেসর বলতে আসলে এই জিনিসটাই বোঝাচ্ছে যে যখন কোনো ভুল হচ্ছে সেটাকে আমি আবার প্রসেসিং করলাম। দেন প্রসেসিং করার পর সেটা কি হবে, ইনপুট হবে। ইনপুট হওয়ার পর সেটা আবার অবজেক্ট করে রূপান্তর হবে, দেন হচ্ছে আমাকে কি দেখাবে, আউটপুট দেখাবে। এবার আমি হচ্ছে ফার্স্টে আমি আয়শা আপুর কাছ থেকে জানতে চাচ্ছি যে উনি জিনিসটা বুঝতে পেরেছে কিনা। জি আপু, মানে বুঝতে পারছি। আচ্ছা, ওকে, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এবার আমি আরো কয়েকজনের কাছে জানতে চাচ্ছি যে তারা হচ্ছে সবাই জিনিসটা বুঝতে পারছে কিনা। আমি আরো কয়েকজনকে জিজ্ঞাসা করি। আহ ইকরা আপু, আপনাকে হচ্ছে আমি আনমিউট করলাম, আপনি হচ্ছে আমাকে একটু জানান যে এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন কিনা। আমি তো জাস্ট কিছুক্ষণ আগে আসলাম, তো যতটুকু বুঝলাম যে প্রথমে আমাদের সোর্স কোডটা লিখতে হবে। সোর্সটা লেখার পরে তারপরে সেটা কম কম্পাইল কি যেন দেখলাম, কম্পাইল করতে হবে। কম্পাইল, হ্যাঁ কম্পাইল হবে। তারপরে ওইটা হওয়ার পরে যদি কোনো ভুল থাকে তাহলে আমাদেরকে ভুলটা দেখায় না, দিবে। আর কম্পাইল যদি কিন্তু ভুল অটোমেটিক না হবে না থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি, ইকরা আপু, তাহলে কি কম্পাইল কিন্তু কম্পাইল কি আমাদের প্রথমে করতে হবে না। হবে? কম্পাইল আমাকে প্রথম কম্পাইল হবে না। কম্পাইল হওয়ার প্রথমে সে চেক করবে কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে কম্পাইল করার আগে সে ভুলটাকে আমাকে দেখাবে। দেন যদি ভুল না থাকে তাহলে সে হচ্ছে কি করবে, অটোমেটিক কম্পাইল হয়ে দেন হচ্ছে অবজেক্ট করে রূপান্তরিত হয়ে যাবে। তারপর সে আমাকে আউটপুট দেখাবে। তাহলে এটা বলতে হবে না আমাদেরকে তারপর যে সেটা কম্পাইল। ইনপুট। হ্যাঁ, হ্যাঁ। তো আমি তো অন্যরকম দেখলাম যেন প্রথমে তার আচ্ছা, তার মানে ভুলটা সংশোধন হওয়ার পরে তারপর সেটা ইনপুট হিসেবে যাবে। ভুল যদি না থাকে, আমি বলেছি যদি ভুল না থাকে তাহলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, সেটা অবজেক্ট কোডে রূপান্তরিত হয়ে যাবে। আর যদি ভুল থাকে তখন আমাকে ও, এররটা দেখাবে। আমি ভুল না করলে কি সে তাহলে আমাকে সেটা দেখাতে পারবে ভুলটা? না না না, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তারপরে যদি ভুল ভুল না থাকে তাহলে তো হয়ে যাবে, আর ভুল থাকলে তারপরে সেটা মানে প্রি প্রসেসিং হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আমি তারপরে বুঝতে তো ওই পারছি যে যে আসলে আমি just আচ্ছা, সমস্যা নাই, যতটুকু হয়েছে আমি বুঝতে পারছি যে আপনি হচ্ছে জিনিসটা বুঝতে পেরেছেন। তো তারপরে হচ্ছে আমরা একটু জাকিয়া আপুর কাছে জানতে চাচ্ছি, জাকিয়া আপুকে বুঝতে পেরেছে কিনা জিনিসটা।
আপু আপনি কি বুঝতে পেরেছেন? জি আপু, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আচ্ছা ওকে। তো আমরা হচ্ছে আহ এখানে প্রথমে হচ্ছে সোর্স কোড। সাইফ ভাইয়া, আমি হচ্ছে এবার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি ঠিক কতটুকু বুঝতে পেরেছেন? জি আপু, বুঝতে পারছি। হ্যাঁ, আমাকে আপনি একটু বলেন তো আমি কি কি স্টেপ বাই বলেছি, একটু বলেন তো দেখি পারেন কিনা বা বুঝতে পেরেছেন কিনা। প্রথমে আমাদের প্রথমে আমাদেরকে একটি সোর্স কোড লিখতে হবে। তো এটাকে প্রথমে কম্পাইল করার সময় দেখবে কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে সেটা শো করবে, আর ভুল না থাকলে সেটা ডিরেক্টলি অটো কম্পাইল হয়ে একটা আউটপুট দেখাবে। আর যদি ভুল থাকে তাহলে ওই ভুলটাকে সঠিক ইনপুট দিয়ে ওইটাকে আবার অবজেক্ট কোডে রূপান্তরিত করার পরে ফুল কম্পাইল করার পরে একটা আউটপুট দেখাবে, ভ্যালিড আউটপুট দেখাবে। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা আমাদের পরবর্তী অংশের মধ্যে হচ্ছে চলে যাব। আমি আবার হচ্ছে আমাদের স্লাইড গুলোর মধ্যে চলে যাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে এই ধাপগুলোর পরে যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারপ্রেটারের কাজের ধাপ। আচ্ছা, এখানে ইন্টারপ্রেটার জিনিসটা অনেকে আবার ভুলে যাবে যে আসলে এটা কোত্থেকে এসেছে। আমি একটু আবার পেছনের দিকে যাই, দেন হচ্ছে বুঝাই। এই যে আমরা বলেছি না অ্যাসেম্বলারের কথা, তারপর বলেছি না কম্পাইলারের কথা, কম্পাইলার কিন্তু আমরা পড়ে ফেললাম, অ্যাসেম্বলারও পড়ে ফেলেছি। এবার ইন্টারপ্রেটারের কাজের ধাপ বা ইন্টারপ্রেটার কিভাবে করতে হবে সেই জিনিসগুলো হচ্ছে আমি এখন এখানে দেখাচ্ছি। ওকে, তো তাহলে আমরা এখন কি করব, এখন আমরা হচ্ছে ইন্টারপ্রেটারে এই জিনিসটা হচ্ছে বোঝার চেষ্টা করি। আচ্ছা ওকে, তো ইন্টারপ্রেটারের মধ্যে আমাদের সেম ভাবে প্রসেসিং গুলো করতে হয়, কিন্তু আমাদের কম্পাইলারে যে সুবিধাটা আমরা পাই সেটা হচ্ছে আমাকে ইরর গুলো দেখায়। রাইট, কম্পাইলার কিন্তু আমাকে ইরর গুলো দেখিয়ে দিবে। আবার অ্যাসেম্বলিং এর ক্ষেত্রেও কিন্তু ইরর গুলো দেখাবে, কিন্তু অ্যাসেম্বলারের ক্ষেত্রে অনেক টাইম নেবে। কিন্তু আমার কম্পাইলার কিন্তু এই জিনিসটা করে না। কম্পাইলার আমাকে খুব সহজেই আউটপুট গুলো দিবে, টাইম খুব কম নিবে। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এখানে কোনো আমাকে টাইমের ব্যাপারটা তো অবশ্যই সেখানে অসুবিধা ক্রিয়েট করবে। দেন হচ্ছে আমার এই জায়গাটাতে কোনো ভুল থাকলে সেটা আমাকে দেখাবে না। এই যে এখানে ডিরেক্টলি কি হচ্ছে, সোর্স কোড, দেন হচ্ছে ইন্টারপ্রেটার করা হবে, ইন্টারপ্রেটারের মাধ্যমে ইন্টারপ্রেটার করা হবে, দেন হচ্ছে আমাকে আউটপুট দেখাবে। এবং এখানে ইন্টারপ্রেটারের মধ্যেই আমি যে ভুলটা করলাম না সেটা কিন্তু আমাকে কম্পাইলারের মধ্যে দেখাবে ডিরেক্টলি। কিন্তু আমার যদি এখানে ভুল থাকে এটা কিন্তু দেখাবে না। এটা দেখাবে না, আমার সোর্স কোডের মধ্যে কোনো ভুল থাকলে ইন্টারপ্রেটারের ক্ষেত্রে সেটা দেখাবে না। না দেখালে যেটা হবে, অটোমেটিক্যালি আমরা দেখবো যে ওই সোর্স কোডটা কিন্তু আমাকে আবার ওইটা শো করবে, মানে আউটপুট না দেখিয়ে বারবার শুধু ওই সোর্স কোডটাই আমাকে শো করবে। এবং আমাকে তখন বুঝতে হবে যে এখানে আউটপুটটা দেখাচ্ছে না, তার মানে এটা হচ্ছে কোনো ভুল আছে, ভুলটাকে সংশোধন করতে হবে। তখন আমি আবার হচ্ছে এইখানটাতে ইনপুটটা দিয়ে দিব। ইনপুট দিলে তখন হচ্ছে আমাকে ইন্টারপ্রেটার কি করবে, ইন্টারপ্রেটার করার মাধ্যমে আউটপুটটা দেখাবে, অথবা বাইনারি এক্সিকিউট করে দেখাবে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমরা যদি বুঝি, আমি এখানে একটু দেখাই। এইখানে ইন্টারপ্রেটারের কাজের মধ্যে আমরা যে জিনিসটা বললাম, আমরা প্রথমে সোর্স কোডটা যে লিখবো, ইন্টারপ্রেটারের ক্ষেত্রে যেটা হবে, এখানে আমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড একটা শব্দ দেখতে পাচ্ছি, এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড লেখা, ঠিক আছে। তো এটাকে আমি হচ্ছে প্রিন্ট করব, কতবার প্রিন্ট করব এটা লেখা এখানে 20 প্রিন্ট। এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে, আমাকে এখানে কতবার প্রিন্ট করতে হবে এরকম কিছু। সো যখন আমি এটাকে প্রিন্ট করব, প্রিন্ট করার সময় যদি কোনো ভুল থাকে সেটা তো দেখাবেই না, বরং যেটা হবে ওই জিনিসটাই আমি যেটা লিখেছি সেটাই আবার আমাকে দেখাবে। তো যখন ভুল আমি বুঝতে পারবো যে এটা আমাকে আবার শো করছে, তার মানে আমার এখানে ভুল হয়েছে, তখন আমি কি করব, ভুলটাকে সংশোধন করব। সংশোধন করার পর অর্থাৎ ইনপুট করব, নতুন করে ইনপুট করার পরে সেটাকে ইন্টারপ্রেটার হবে। আর যদি ভুল না থাকে ডিরেক্টলি ইন্টারপ্রেটার করবে এবং এবং আমাকে কি করবে, আউটপুটটাও দেখাবে। আচ্ছা, আমি মেবি আয়শা আপুকে হচ্ছে মিউট করে ফেলেছি আবার। জি আপু।
আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছেন না আপু? জি আপু, হ্যাঁ আপু একটা জিনিস আপু, কম্পাইলারের ক্ষেত্রে বলছিলেন আপু, কম্পাইলার ক্ষেত্রে আর ইয়ার ক্ষেত্রে মানে ইন্টারপ্রেটের ক্ষেত্রে পার্থক্যটা কি তাহলে একটু বলবেন আপু? হ্যাঁ, কম্পাইলারের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে সে আমাকে সময়টাও কম নিচ্ছে, সে আমাকে ইররটাও দেখাবে, কিন্তু ইন্টারপ্রেটার আমাকে ইরর দেখাবে না। সে মানে যেই জিনিসটা আমি সোর্স করে লিখেছি, আমি একটু দেখাই তাহলে হচ্ছে জিনিসটা বুঝতে পারবেন। আমি আবার স্ক্রিন শেয়ার দিয়ে এই জিনিসটা হচ্ছে আবার একটু দেখাই। যেমন আমি হচ্ছে একটু আগে এখানে আমি এসেছি না, তো এখানে আসার পর একটা জিনিস দেখবেন, আমার ফোনের মতো আমি বলেছি যে আমার ইরর মেসেজটা দেখাবে না, ডিরেক্টলি আমার এখানে একটা লেখা আসে, সেটা হচ্ছে কম্পাইলেশন ইরর। স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে না কম্পাইলেশন ইরর? আবার দেখাচ্ছি, আসছে না জি আপু। জি কম্পাইলেশন আপু। ইরর? এই জিনিসটা আসলে আমার কম্পাইলেশন করার সময় এটা দেখাবে, কিন্তু ইন্টারপ্রেটার আমার এই ভুল যে হয়েছে এই জিনিসটা দেখায় না। বুঝতে ও পারছি? জি আপু, মানে আমাদের কোথায় ভুল হয়েছে সেটা কম্পাইলার দেখাবে, বাট ইন্টারপ্রেটার ওটা দেখাবে না আমাদের। হ্যাঁ, ইন্টারপ্রেটার দেখাবে না, কিন্তু একটা জিনিস আমি এখানে আরেকবার বলে নিচ্ছি যে আমার এখানে ভুলটা যে হয়েছে না, এটা কিন্তু আমার ফোনের এখানে শো করতেছে না। আপনি কোন লাইনে ভুল করছেন ওটা আপনি দেখতে পাচ্ছেন না, রাইট? কিন্তু আপনি যখন এই জিনিসটাই একই জিনিসটা আপনি কম্পিউটারে করতে যাবেন, কম্পাইল করার সময় কম্পিউটারে কিন্তু একেবারে রেড লাইন দিয়ে দেখাবে, এখানে জাস্ট দেখাচ্ছে আমার কম্পাইলেশনটা ইরর হয়েছে, কিন্তু ইন্টারপ্রেটার সেটাও বলবে না যে আমার কম্পাইলেশন করার মধ্যে আসলে আমার কোডের মধ্যে কোনো ভুল আছে, এই জিনিসটাও বলে দিবে না। তো এই জিনিসটা হচ্ছে পার্থক্য। আর ইন্টারপ্রেটারের সময়ও অনেক বেশি আপনার লাগবে, কিন্তু আপনার কম্পাইলারের ক্ষেত্রে সময় নিয়ে কিংবা আপনার এখানে কি বলে সোর্স কোডে কোনো ভুল আছে কিনা সেটা নিয়ে কোনো সন্দেহ আপনাকে ফেলবে না, ডিরেক্টলি আপনাকে বলে দিবে আপনার এখানে ভুল আছে। জি আপু, বুঝছি। আপু তাহলে মানে অ্যাসেম্বলার আর ইন্টারপ্রেটার তো প্রায় মানে বলতে গেলে সেমই, তাহলে মানে ওদের সময় তো বেশি লাগে এই কারণে। হ্যাঁ, সেম, একেবারে সেম বলা যাবে না। অ্যাসেম্বলারের ক্ষেত্রে কিন্তু সে কিন্তু মেসেজ ইরর হলে সেটা কিন্তু দেখায়, মনে আছে আমি বলেছিলাম একদম প্রথম দিকে। হ্যাঁ জি আপু। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু আসি, আপনি একটু আগে বললেন যে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কি, সেই পার্থক্য জিনিসটাই আমি একটু আপনাকে কি করব এখান থেকে ক্লিয়ার করতে পারবো। আচ্ছা, তাহলে কম্পাইলারের ক্ষেত্রে আমাদের প্রথম ধাপ হবে কি? প্রথম ধাপ আমি হচ্ছে এখানে সোর্স কোড লিখেছি, একটা সোর্স কোড লেখা, সোর্স কোডটাকে আমি কম্পাইল করলাম, আমাকে লিস্ট দেখালো কি ভুল আছে, আর ভুল না থাকলে ডিরেক্টলি কি হবে, অবজেক্ট কোড দেখাবে। ভুল যদি থাকে ভুলটাকে সংশোধন করে ইনপুট করব, ইনপুট করার পর সেটাকে আবার সে কি করবে, অবজেক্ট কোডে রূপান্তর করবে, রূপান্তর করার পর সেটা আউটপুট দেখাবে। কিন্তু একটু দেখেন, আমার এখানে যে লিস্ট অফ ইরর্স এর একটা অপশন আছে সেটা কিন্তু আর এখানে থাকছে না। কেন থাকছে না? এই যে এটা হচ্ছে ইন্টারপ্রেটার, তাই ইন্টারপ্রেটার কি আমাকে মেসেজ এরর দেখাবে? দেখাবে না। সে ডিরেক্টলি কি করতেছে, যদি ঠিক হয় তাহলে ডিরেক্টলি ইন্টারপ্রেটার করতে পারবে, যদি ঠিক না হয় তাহলে কিছুই সে শো করবে না। মানে যে জিনিসটা আপনি লিখেছেন সেই জায়গার মধ্যে আপনি থেকে যাবেন। তো তখন আপনাকে খুঁজতে হবে আপনার ভুলটা আসলে কোথায়, তাহলে আপনার সময় অনেক বেশি লাগবে না বলেন? অটোমেটিকলি আপনার সময় বেশি লাগবে, তখন আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় আপনার ভুল হয়েছে, দেন আপনি ইনপুট করবেন, তারপর ইন্টারপ্রেটার হবে, দেন হচ্ছে আপনি আউটপুটটা পাবেন। জি আপু, বুঝতে পারছি। এবার এখানে হচ্ছে আমি এমনি যে বাংলা কথাগুলো বলেছি সেগুলো হচ্ছে এটা আপনি আমি দেখালাম হচ্ছে একেবারে কিভাবে আপনি কোন সিস্টেমে বা কি ধাপে আপনি যাচ্ছেন, সেই ধাপগুলোর মধ্যে পার্থক্য ছিল এই স্লাইডের মধ্যে। পরবর্তী এই স্লাইডটার মধ্যে আপনি হচ্ছে বাংলা কথায় এক্সাম হলে যেভাবে লিখবেন, এক্সাম হলে যেভাবে লিখবেন ঠিক সেভাবে লেখা যায়, সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে, তারপর হচ্ছে সে হচ্ছে একেবারে পুরো লাইনটাকে অনুবাদ করবে কম্পাইলার, কিন্তু ইন্টারপ্রেটার কিন্তু একেবারে অনুবাদ করতে পারে না, প্রোগ্রামের সব ভুল একসাথে প্রদর্শন করে। এটা হচ্ছে কি করবে, ভুল প্রদর্শন এক লাইনে করে, ভুল প্রদর্শন, ঠিক আছে? ইন্টারপ্রেটার এক লাইনে সবগুলো ভুল প্রদর্শন করে। তাহলে আপনার যখন একটা লাইন আপনি যে লাইনটাই লিখেছেন সেই লাইনটার মধ্যে কিন্তু ভুলটা অ্যাকচুয়ালি আছে, কিন্তু আপনাকে খুঁজতে হবে অ্যাকচুয়ালি ভুলটা কোন জায়গায় আপনি লিখেছেন, যে লাইনটা লিখেছেন সেই লাইনটার মধ্যে কোথায় আপনার ভুলটা আছে। কিন্তু এই কম্পাইলার কি করবে, আপনাকে একটা একটা করে দেখিয়ে দিবে এখানে ভুল আছে, এখানে ভুল আছে, আপনাকে এগুলো ঠিক করতে হবে। তারপর কম্পাইলার কাজ হচ্ছে খুব দ্রুত হবে, কিন্তু ইন্টারপ্রেটার কিন্তু অনেক সময় নিয়ে কাজ করবে, অনেক ধীরে ধীরে কাজ করবে। তারপর কম্পাইলার কি করবে, প্রোগ্রাম একবার কম্পাইল করার পর পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না। এটা একবার কম্পাইল করার পর পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হবে না। কেন? কারণ আপনাকে কিন্তু প্রথমেই যখন আপনি সোর্স কোডটা লিখলেন, কম্পাইল করার সময় আপনাকে ইরর দেখালো, অর্থাৎ
আপনাকে কিন্তু পরবর্তীতে চেক করে এই জিনিসটা করতে হবে না, ইজিলি আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আপনার কোন জায়গায় ভুল হয়েছে, তখন আপনি একেবারে হচ্ছে সেটাকে কম্পাইল করতে পারবেন। কিন্তু ইন্টারপ্রেটার ক্ষেত্রে আমি কি বলেছি, আপনাকে দেখাবেই না আপনার কোন জায়গায় ভুল হয়েছে, আপনাকে খুঁজে বের করতে হবে, সেক্ষেত্রে আপনার সময়টাও বেশি লাগতেছে এবং আপনাকে পূর্বের কাজ, এখানে লেখা আছে প্রতিটি কাজের পূর্বে অনুবাদ করার প্রয়োজন হবে। অর্থাৎ পূর্বে অনুবাদ করার প্রয়োজন হবে মানে আপনি যেই সোর্স কোডটা লিখেছেন আগে, সেই সোর্স কোডটাকে আগে আপনাকে আরেকবার হচ্ছে কি করতে হবে, কোডিংটাকে আরেকবার হচ্ছে করতে হবে এবং যখন আপনি কোডিংটা আবার করতে যাবেন তখনও কিন্তু আপনার কাজটা আরো লেট হয়ে যাচ্ছে। তারপর বড় ধরনের কম্পিউটারে বেশি ব্যবহার হয়, তার মানে কম্পাইলার কিন্তু আপনি কম্পিউটারের মধ্যে কম্পাইলারটা খুব ভালোভাবে কাজ করবে, কিন্তু আমার ফোনের মধ্যে এটা ভালোভাবে কাজ করবে না। সো আমার যে সমস্যাটা ফোনের মধ্যে আপনাদেরকে আমি কোথায় ভুল হয়েছে জিনিসটা দেখাতে পারবো না, এটাও কিন্তু আমাদের পার্থক্যের মধ্যে লিখা। আপনার বইয়ের মধ্যে আপনি জিনিসটা পাবেন, কিন্তু পয়েন্ট আকারে আমি জিনিসগুলো বুঝি না, মুখস্থ করতে হয়। কিন্তু এখন কি আর মুখস্থ করতে হবে আয়েশা আপু? না আপু, আপু একটা জিনিস যে এক লাইন করে অনুবাদ করে, এটা মানে কি, এটা আরেকবার একটু বলবেন? এক লাইন অনুবাদ করা মানে হচ্ছে কি, আচ্ছা এটার মধ্যে ইররটা কি, এটার মধ্যে ইররটা কি সেটা যদি বুঝাই, আমার মনে হয় আপনি এখন বুঝতে পারবেন না জিনিসটা যদিও বুঝালেও, বাট আমি একটু বুঝাই। এখানে আপনার ইররটা হচ্ছে এই জায়গায়, আমি বলেছি এসটিটিউ, বাট আমি এখানে এসটা লিখিনি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখন আপনাকে এখান থেকে যখন অ্যাকচুয়ালি আমি কম্পাইল করতে যাচ্ছি তখন আমাকে কম্পাইলেশন ইরর দেখাচ্ছে, রাইট? কম্পাইলেশন কি বলছে, ইরর দেখাচ্ছে, কিন্তু আপনি এই জিনিসটা কিন্তু ইন্টারপ্রেটারে বুঝতেই পারছেন না। এখন ইন্টারপ্রেটার যখন আপনি বুঝতে পারবেন না, মনে করেন যে এটা হচ্ছে ইন্টারপ্রেটার, এখন আপনি খুঁজবেন আমার কোন লাইনে ভুল হয়েছে, দেখি তো এক লাইন করে আপনি খুঁজতে থাকবেন, এক লাইন করে খুঁজতে থাকবেন। এটা হচ্ছে আমি জাস্ট এমনি দেখাচ্ছি, বাট কম্পিউটার অনুবাদ করার সময় কম্পিউটারের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে। আমার আর কম্পিউটারের ব্রেইনটা কিন্তু একইভাবে কাজ করবে না, সোর্সিংটা একইভাবে কাজ করবে না। আমি জাস্ট একটু উদাহরণ হিসেবে দেখাচ্ছি, আমি যে খুঁজতেছি না যে কোন লাইন আসলে ভুলটা হয়েছে, কম্পিউটার সেম ভাবে অনুবাদক করার সময় খুঁজতে থাকবে যে অ্যাকচুয়ালি আপনার ভুলটা কোথায় হয়েছে। তো আমি একটু দেখাই এখানটাতে, যখন আপনি এই জায়গায় আপনার ভুলটাকে সংশোধন করবেন, যখন আপনি আপনার ভুলটাকে সংশোধন করবেন তখন কিন্তু আপনার কোনো সমস্যাই আপনাকে দেখাবে না। আচ্ছা আমরা আমাদের আগের স্লাইডটার মধ্যে ডান। এইবার আমি উদাহরণগুলো পার্থক্যগুলো আশা করতেছি কারো কোনো প্রবলেম নাই। এবার হচ্ছে আমরা আমাদের একদম প্রথমেই দেখতে পেয়েছি যে আমরা কি সমস্যাগুলো দেখব, এই যে এখানটাতে এখানে আমি বলেছিলাম যে অ্যাসেম্বলার কি, জিনিসগুলো বুঝলাম, কোন কোন প্রোগ্রামিং ভাষাকে কম্পাইল বা ইন্টারপ্রেটার একবার দেখালাম, কম্পাইলার কি সেটা বুঝলাম, এটি কিভাবে কাজ করে সেটাও বুঝলাম, ইন্টারপ্রেটার কি বুঝলাম, এটি কিভাবে কাজ করে দেখলাম, কম্পাইলার ও এর পার্থক্যগুলো দেখলাম। তো আজকের ক্লাসের মধ্যে আমরা যেই প্রোগ্রামিং গুলো দেখাবো সেগুলোর জন্য কিন্তু মেইনলি এই যে জিনিসগুলো দেখালাম না, এই জিনিসগুলো দিয়ে আপনি জিনিসটা বুঝতে পারবেন। এখানে আরো অনেক কিছু আছে বেসিকের মধ্যে, বাট আমি এখন আর এই জিনিসগুলোর মধ্যে যাচ্ছি না। বাট আমি একটা প্রোগ্রামিং আপনি কিভাবে শুরু করবেন সেটা জাস্ট এখন একটু শুরু করব। আমরা প্রথমে কোথায় কোথায় যেতে হবে আমি জিনিসগুলো হচ্ছে একটু বুঝাই। কোথায় কোথায় আপনাকে যেতে হবে, আমরা স্ক্রিন শেয়ারটাকে অফ করে দেই আপাতত। আচ্ছা আমাদের হচ্ছে সালসাবিল হচ্ছে আচ্ছা ওকে, আপনি কি বলতে চাচ্ছেন আমাকে হচ্ছে একটু আনমিউট করে বলেন আপনার সমস্যা কোথায়। আচ্ছা, আমরা অ্যাসেম্বলারে যখন পড়লাম সেখানে তো আমরা আমাদের যেহেতু ভুলই হচ্ছে সেটাকে আউটপুট হিসেবে কিছুই শো করবে না। অ্যাসেম্বলারের ক্ষেত্রে আউটপুট ভুল যখন শো করবে তখন কিন্তু আপনাকে সেটা সংশোধন করতে হবে, দেন হচ্ছে আপনাকে আউটপুট দেখাবে। আউটপুট কেন দেখাবে না? আউটপুট না দেখানোর জন্য কি আপনি আসলে প্রোগ্রামিংটা তো আপনাকে আউটপুট দেখানোর জন্যই আপনি করছেন। কিন্তু যেহেতু ভুল হচ্ছে তাহলে তো কোনো আউটপুটই দেখানোর কথা না। হ্যাঁ, আমি একটু আগে যে প্রোগ্রামিংটা দেখাইলাম সেটার মধ্যে কি কোনো ভুল মানে আউটপুট কি কোনো দেখিয়েছে আমাকে? আউটপুট কিন্তু দেখায়নি, কারণ আমার সেখানে ভুল ছিল।
ওটা সংশোধন করে করলে তারপর মানে ঠিক হইলে তখন আবার আউটপুটটা দেখাবে। হ্যাঁ হ্যাঁ, আয়শা আপু যেটা বলেছে এটাই হচ্ছে মেইন কথা। যখন আপনি সেটাকে সংশোধন করবেন তখন হচ্ছে আপনাকে আবার নতুন করে হচ্ছে আউটপুটটা দেখাবে। আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা ওকে, আমি আশা করতেছি যে প্রশ্ন করেছে সে অবশ্যই জিনিসটা বুঝতে পেরেছে। এবার হচ্ছে আমরা একটা হচ্ছে কি করব, আমি একটু দেখাই যে এখানে ইনক্লুড স্টুডিও, এখান থেকে স্টুডিও যে জিনিসটা এখানে এস তে কি স্ট্যান্ডার্ড, আইতে হচ্ছে কি, আইতে হচ্ছে ইনপুট, ওতে হচ্ছে কি আউটপুট। অর্থাৎ এখান থেকে এইচ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি, অর্থাৎ আপনি হেডিং এ যেটা লিখবেন একদম প্রথমে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে কি আপনার এই যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট মানে উচ্চ ভাষা যেটা বললাম সেটা মানে হচ্ছে এই জিনিসটাই যে আপনাকে একটা স্ট্যান্ডার্ড ভাষা, আপনাকে ল্যাঙ্গুয়েজটা আপনাকে স্ট্যান্ডার্ড লিখতে হবে। ইনপুট দিবেন আপনি স্ট্যান্ডার্ড একটা ইনপুট দিবেন, দেন হচ্ছে আপনাকে একটা স্ট্যান্ডার্ড কি দেখাবে, আউটপুট দেখাবে। আপনি যে ভাষায় লিখেছেন আপনাকে আউটপুটটা সে ভাষায় দেখাবে, কিন্তু আপনি সবকিছু কি নর্মাল ভাষায় লিখবেন, আপনার ভাষায় লিখবেন না, স্ট্যান্ডার্ড ভাষায় লিখতে হবে। এবং সব জিনিসটা আপনি কিসে লিখবেন, ডট এইচ বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে হেডারের মধ্যে আপনার জিনিসটা আছে। তারপর হচ্ছে এখানে মেইন যে জিনিসটা লেখা ইন্ট মেইন, এখানে অর্থাৎ আপনি এখানে কি করবেন, এখানে ইন্টারের মধ্যে বা ভেতরে অন্তর্ভুক্ত করবেন মেইন জিনিসটা, মেইন ফাংশন কার্যক্রম শুরু। এইখান থেকে কথাটা মানে হচ্ছে এখান থেকে আপনি ফাংশনটা কি করবেন, শুরু করতে হবে আপনার এই জায়গাটা থেকে, এই জায়গায় কি করতে হবে, শুরু করতে হবে। দেন হচ্ছে আপনার স্টেপ হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা মানে কি জানেন, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা মানে হচ্ছে আপনার এখান থেকে প্রিন্ট এফ এর লেখাগুলো এখান থেকে শুরু হবে, এখান থেকে আপনার প্রিন্ট এফ এর লেখাগুলো শুরু হবে। এখানে আমি লিখে রেখেছি প্রোগ্রামের ভিতরে প্রিন্ট এফ নামে একটি লাইব্রেরি ফাংশন রয়েছে। অর্থাৎ এইটা হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনের মধ্যে আপনি যেটা প্রিন্ট করতে চাচ্ছেন বা যেটা হচ্ছে আপনি আউটপুটে দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি প্রিন্ট এফ এর মধ্যে লিখবেন। দেন এখানে রিটার্ন জিরো, এই রিটার্ন জিরো লিখলে যখন আপনার কি দেখাবে জানেন, রিটার্ন জিরো লিখলে তখন আপনাকে দেখাবে আরো অনেক কিছু, আপনি যা যা চাইছে শুধু আপনার নামটা আসুক, কিন্তু রিটার্ন জিরো দেখাবে আপনাকে আরো অনেক বাড়তি কিছু দেখাবে, ঠিক আছে। কিন্তু আপনি এখানে যদি একটু আগে আমি যে লিখলাম গেজ, গেজ যা লেখাটা লিখলাম সেটা কিন্তু আপনাকে বাড়তি জিনিস দেখাবে না, জাস্ট আপনি যে জিনিসটা দেখতে চাচ্ছেন সেটাই দেখাবে। এবং আমি এখানে লিখে রেখেছি রিটার্ন হচ্ছে আরেকটি কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা হচ্ছে আপনাকে দেখাবে যে আপনি সি প্রোগ্রামিং এর মাধ্যমে এই প্রোগ্রামিংটা করেছেন এবং সেখানে আরো কিছু বাড়তি কিছু লেখা থাকবে যেটা অ্যাকচুয়ালি আপনি চাচ্ছেন না। তা আমরা আমাদের প্রোগ্রামিং এর যে অংশটুকু ছিল সেখানটাতে যদি চলে যাই, প্রোগ্রামিং এর জন্য আমি অ্যাকচুয়ালি মোবাইলের মধ্যে কিভাবে করছি সেটা একটু দেখাই। আমার স্ক্রিনটাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আয়েশা আপু? সবাই হচ্ছে এখন আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনবেন। স্ক্রিনের মধ্যে যেভাবে করছি সেই জিনিসগুলো ভালো করে প্লে স্টোরে গেলাম, যাওয়ার পর এখানে আমি লিখবো হচ্ছে কি লিখবো বলেন তো, কি লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে কোড, এখানটাতে আমি লিখবো হচ্ছে কোড, ওয়েট, কোড ব্লকস। কোড ব্লকস লেখার পর আমার এখানে কয়েকটি জিনিস আসবে এরকম করে। কোড ব্লকস লেখার পর দেখবেন এখানে একদম উপরে আপনার এই যে উপরে একদম যেটা দেখতে পাচ্ছি একদম উপরে যেটা, সেটা হচ্ছে আপনি কি করবেন, ইনস্টল করবেন। আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে। এখানে দেখেন আমি বলেছি সি অথবা সি প্লাস প্লাস যে কোনো ভাষায় আপনি এই ইয়াটা কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। আচ্ছা, তাহলে আপনি প্রথমে এটার মধ্যে হচ্ছে ওপেন করবেন। আমি এখানে আগে যা যা লিখেছি তাই তাই হচ্ছে আমাকে এখানে কি করছে, শো করছে। এবার আমরা আমাদের যেই জিনিসটা স্লাইডের মধ্যে দেখেছি সেই জিনিসটার মধ্যে চলে যাই। স্লাইডের মধ্যে আমরা এখানে যা যা দেখেছি, যা যা শিখেছি সবটাই হচ্ছে এখানে আমরা এখন অ্যাপ্লাই করব। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে কি করব, এখানে অ্যাপ্লাই করার সময় ফার্স্ট অফ অল আমাদের উপরে যা যা লেখা আছে সব হচ্ছে ঠিকঠাক ভাবে আছে। এবার আমরা কি করব, এখানটাতে এইবার হচ্ছে আমরা কি করব, ফার্স্টে আমি এই জিনিসটা যে ইনক্লুড স্টুডিও ডট এইচ এই জিনিসটা লেখার পর এই জিনিসটা প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে আমাকে লিখতে হবে, ঠিক আছে। কিন্তু আমি যখন কিছু লাইন ইউজ করব, লাইনগুলো ইউজ করার সময় কিন্তু এই লাইনটা আমাকে লিখতে হবে না। তখন আমাকে কিছু কমেন্ট আছে, ওই কমেন্ট গুলো দিয়ে যখন আমি সি প্রোগ্রামিং করব তখন কিন্তু আমাকে এই জিনিসটা লিখতে হবে না, না লিখলেও চলবে।
তো আমরা এবার কি করব, এখানটাতে আমি ফার্স্টে কি লিখছি দেখেন, এই যে এই লাইনটা আমাকে লিখতে হবে, দেন আমাকে হচ্ছে মেইন এই জিনিসটা দিয়ে স্টার্ট করতে হবে, ঠিক আছে। এই মেইন কিওয়ার্ডটার মধ্যে আমাকে পুরো কি করতে হবে, আমার সোর্স কোডটাকে লিখতে হবে। তো আমি লিখার শুরুতে যেটাকে আমি জাস্ট শো করতে চাচ্ছি সেটাই আমাকে লিখতে হবে প্রিন্টএফ এর ভিতরে। লিখার পর আমি নিশাত তাসনিম তামান্না নামটা লিখলাম, নিশাত তাসনিম তামান্না নামটা লিখলাম, এবং লাস্টে আমি এখানে রিটার্ন 0 লিখতে পারি। রিটার্ন 0 লিখলে আমাকে বাড়তি কিছু দেখাবে, আর গেস্ট লিখলে কিন্তু আমাকে বাড়তি কিছু দেখাবে না, শুধুমাত্র আমার নামটাই শো করবে। আচ্ছা আমরা একটু দেখি আমরা যেটা করছিলাম। এই যে ফার্স্ট আমরা কি করলাম, এখানে আমাদের যা যা হচ্ছে একেবারে যা যা লিখতে হবে স্টুডিওর ক্ষেত্রে, আমাদের এখানে স্ট্যান্ডার্ড একটা ইনপুট দিতে হবে, স্ট্যান্ডার্ড একটা আউটপুট দিতে হবে, এবং মেইন জিনিসটার মধ্যে আমরা কি করবো, আমরা যেটা প্রিন্ট করবো সেটা হচ্ছে আমরা লিখবো। তো প্রিন্ট করবো হচ্ছে আমি আমার নামটাকে প্রিন্ট করবো। আমি ফার্স্টে কি করবো, সেভ করলাম, দেন আমি হচ্ছে কম্পাইল করলাম। এই যে আমার এখানে লেখা আসছে কম্পাইলেশন ফিনিশড, ঠিক আছে, কম্পাইলেশন ফিনিশড। আবার দেখাচ্ছি, কম্পাইলেশন ফিনিশ লেখাতে এসেছে না? আয়শা আপু আপনি কি আবার মিউট হয়ে গেছেন? আচ্ছা আমি একটু চেক করে আসি। আচ্ছা সালসাবিল আপু না নুজাত আপু যেহেতু রিজাইন করেছে, আমি ওনাকে হচ্ছে আনমিউট করে দিলাম। আপু আপনি এবার আনমিউট করতে পারেন। হ্যাঁ, শোনা যাচ্ছে কথা। আচ্ছা ওকে, তো আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে নুজাত আপু আপনি একটু রেসপন্স করবেন, ওকে। আচ্ছা তাহলে আমরা কি কি করলাম, এখানে মেইন অংশটুকুর মধ্যে আমার নামটা লিখলাম। এবার আমি হচ্ছে আমার আউটপুটটা দেখবো। আউটপুট দেখার জন্য আমি এখানে কি ইউজ করব, এই যে এই জিনিসটা ইউজ করব। তাহলে ফার্স্টে সেভ করলাম, কম্পাইল করলাম, এবার আমি হচ্ছে আউটপুটটা দেখবো। আমাকে আউটপুট দেখাচ্ছে নিশাত তাসনিম তামান্না, ঠিক আছে, আমি এটা রানিং করলাম। এইবার আমি হচ্ছে একজন একজন করে দেখবো। আজকে আমরা প্রথম সি প্রোগ্রামিংটা কিভাবে করে সেটা একটু দেখলাম। একটু আমি একজন একজন করে দেখি তো, যে একজন হচ্ছে আমাকে একদম পারফেক্টলি কে করে দেখাতে পারবে। আমি যে জিনিসটা দেখালাম সেই জিনিসটা একদম পারফেক্টলি মোবাইলের মধ্যে আমি স্ক্রিন শেয়ার করার একটা অপশন দিয়ে দিব তাকে, দেখবো পারফেক্টলি কে করতে পারে। দেখি তো একটু, হ্যাঁ আমি আমার স্ক্রিন শেয়ারটাকে অফ করলাম, দেখি একটু কে কে রেজ হ্যান্ড করে। এখন যারা রেজ হ্যান্ড করবেন আমি ভাববো তারা হচ্ছে পারে তাই রেজ হ্যান্ড করছে। একটু রেজ হ্যান্ড করেন যারা হচ্ছে পারবেন, পারফেক্টলি আমাকে কে কে করে দেখাতে পারবে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ এবার সাইফ ভাই হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন। আমি একটু দেখি আপনি স্ক্রিন শেয়ার করে জিনিসটা করতে পারেন কি। আপু আমার করা শেষ। আমি দেখতে পেলাম উনি খুব সুন্দর খুব দ্রুত হচ্ছে কাজটা করে ফেলেছে। তো আজকে হচ্ছে আর কারোটাই হচ্ছে দেখা হচ্ছে না, নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকেরটা হচ্ছে দেখবো। আর নেক্সট ক্লাসে আমি আশা করব এটা হচ্ছে আমরা একদম আমাদের গ্রুপ থেকে অথবা পেজ থেকে নেওয়ার চেষ্টা করব। যেহেতু আজকে জিনিসটা হয়েছে কি, আমাদের পেজ থেকে আমি মোবাইল থেকে কিছুতেই স্ক্রিন শেয়ার করে লাইভে যেতে পারছিলাম না, খুব প্রবলেম করছিল নেটে, এই কারণে করাটা হয়নি। তো আজকে আমার খুব ভালো লাগলো, সবাই হচ্ছে যারা যারা ছিল তারা খুব ভালোভাবে এই জিনিসটা হচ্ছে শিখতে পেরেছে এবং করতে পেরেছে। আশা করি
পরবর্তীতে আজকের ক্লাসের চাইতেও বেশি পার্টিসিপেন্ট থাকবে এবং প্রত্যেকে আরো ভালোভাবে জিনিসটাকে ক্যাচ করতে পারবে। আমি আশা করব যে প্রত্যেকের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে জিনিসটা, যে আজকে ক্লাসটা করার পর আপনি আসলেই অনেক কিছু শিখতে পেরেছেন। তো সবাইকে অসংখ্য জি ধন্যবাদ আপু। এতক্ষণ পর্যন্ত ক্লাসটা করার জন্য। আর আয়শা আপু অথবা আমি এখন সবাইকে হচ্ছে এখন সবাই হচ্ছে চাইলে আনমিউট করতে পারবে। আপু একটা জিনিস আপু, মানে আপনি কিছু কিছু অধ্যায় করাইছেন, মানে ওগুলো তো আমি মানে বায়োলজি তো ওটা মানে আমি আগে আপনাকে মানে আপনার যে 10 মিনিট স্কুল ওটা আগে আমি ফলো করতাম না তো, মানে পরে দেখার পরে মানে আমার কিছু প্রবলেম হয়েছে মানে কিছু অধ্যায়। তো আপু মানে আপনি যেগুলো অধ্যায় করাইছেন ওগুলোর উপর যদি আপু একটা মানে রিভিশন ক্লাস যদি একটু নিতে পারতেন তাহলে একটু ভালোই তো, মানে হ্যাঁ, এই যেগুলো একটু জিনিসটা একদম কঠিন শেষের চ্যাপ্টার দিকে যেমন করা কোষ হবে। রসা। জিনিসটা একদম শেষের দিকে করা হবে। বায়োলজি যখন আমরা একদম শেষ করে ফেলবো তখন আমি একদম সুন্দরভাবে পুরো জিনিসটা হচ্ছে রিভিশনের একটা করে ফেলবো। এটা টেন মিস স্কুলে হোক অথবা আমাদের ফ্রি কোর্সের প্রাইভেট গ্রুপটা হোক, সেখানে হয়ে যাবে ইনশাল্লাহ। এন্ড সবাইকে হচ্ছে আমি আনমিউট করার অপশন দিয়ে দিয়েছি। এখন প্রত্যেকেই আমাকে জানাবেন যে ক্লাসটা করে আসলে আপনি সবকিছু বুঝতে পেরেছেন কিনা, এবং আপনার ফ্রেন্ডের কাছে আপনি জিনিসটা বলতে পারবেন কিনা যে আপনি জিনিসটা শিখতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো বুঝতে পারছি। আপু জি জি বলেন। আপু ফার্স্টের দিকে তো আসতে পারি নাই, একটু লেট হয়েছে, মানে পরবর্তী ক্লাসে একটু প্রথম থেকে বুঝাই দিন। আচ্ছা ওকে, আর এই জিনিসটা আমি রেকর্ডেড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য জি ধন্যবাদ আপু। ক্লাসটাতে হচ্ছে এইভাবে জয়েন করার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আপু একটা কোশ্চেন, আপু নেক্সট ক্লাস আমাদের কি বারে নিবেন, মানে যদি একটু। সেটা আমি গ্রুপে জানিয়ে দিব। আচ্ছা আপু ঠিক আছে আপু। আল্লাহ হাফেজ সবাইকে, আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালামু আপু। আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম